ডক্টর বলেছে বাবার হাতে সময় খুব কম। বাবা চাচ্ছেন আমি আর তুমি আজই বিয়েটা করে নিই। তুমি তো জানো বাবা তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ম্যাম, আমি আপনার অফিসে সাধারণ একজন জুনিয়র এমপ্লয়ি, আর ভার্সিটিতে আপনি আমার 3 বছরের সিনিয়র ছিলেন। এই বিয়েটা কিভাবে সম্ভব ম্যাম? তুমি কি বুঝতে পারছো না আমার বাবার অবস্থা? আমি কি তোমাকে আজীবনের জন্য আমার মাথায় বসাতে যাচ্ছি নাকি? বাবার জেদের কাছে আমি অসহায়। কিন্তু ম্যাম, বিবাহ তো কোনো ছেলে খেলা না। আমার পরিবার এটা কিভাবে মেনে নেবে? পরিবারের দোহাই আমাকে দিও না আয়ান। তোমার বাবা ওই হাসপাতালেই আছেন। তুমি কি চাও আমার বাবা এই জেদ ধরে দুনিয়া থেকে চলে যাক? মেঘলার ধমক শুনে আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আয়ানের বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে। যে মেয়েটাকে সে ভার্সিটি থেকে লুকিয়ে ভালোবেসে আসছে, সে আজ তাকে শুধুই একটা নাটক করার জন্য বিয়ে করতে বলেছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, আমি রাজি ম্যাম, কিন্তু বাবার সুস্থ হওয়ার পর কি হবে? বাবা বিপদ মুক্ত হলে আমরা ডিভোর্স পেপারে সাইন করে দেব। তার আগ পর্যন্ত আমরা একসাথে নিচে থাকবো ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মাঝে থাকবে না। ক্লিয়ার? একদম ক্লিয়ার ম্যাম। আপনি আঙ্কেলের কাছে যান, আমি আসছি। মেঘলা হন হন করে আইসিইউ এর দিকে চলে গেল। আয়ান করিডোরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে দুই হাতে মুখ ঢেকে ফেলল। তার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান মনে মনে বলতে লাগলো, আপনাকে আমি এতটাই ভালোবাসি যে আপনার এই অপমানজনক শর্তগুলোও আমি হাসি মুখে মেনে নিচ্ছি। কিন্তু আপনি কোনোদিন জানবেন না ম্যাম, এই জুনিয়র ছেলেটা আপনার জন্য নিজের আত্মসম্মানও বিসর্জন দিয়ে দিল। আয়ান চোখের পানি মুছে আইসিইউ এর ভেতরে প্রবেশ করলো। বেডের উপর মেঘলার বাবা আহসান সাহেব শুয়ে আছেন। আয়ানকে দেখে ওনার ফ্যাকাশে মুখে কিছুটা হাসি ফুটে উঠল। আহসান সাহেব দুর্বল কণ্ঠে বলল, আয়ান বাবা এসেছিস, আমার মেঘলাকে তুই দেখে রাখিস তো, ও একগুঁয়ে হয়ে গেছে। আঙ্কেল, আপনি কথা বলবেন না প্লিজ, আপনি সুস্থ হয়ে উঠবেন। কাজী সাহেব আগেই উপস্থিত ছিলেন। আহসান সাহেবের ইশারায় কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। মেঘলা এক ঘরে 3বার কবুল বলে দিল। এবার আয়ানের পালা। আয়ান মেঘলার দিকে তাকালে মেঘলা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আয়ানের বুকে একটা পাথর চেপে বসলো যেন। আয়ান ঢোক গিলে বলল, কবুল, কবুল, কবুল। বিয়ে সম্পন্ন হতে আহসান সাহেবের পালস কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। নার্স এসে সবাইকে বাইরে যেতে বললে মেঘলা আর আয়ান করিডোরে এসে দাঁড়ালো। মেঘলার মা শিরিন বেগম দূর থেকে এসে মেঘলার হাত ধরে বলল, শেষ পর্যন্ত এই সাধারণ ছেলেটাকে তোর বিয়ে করতে হলো মেঘলা? তোর বাবার জেদের কাছে তুই নিজের জীবনটা নষ্ট করলি। আম্মু, এখন এইসব কথা বলার সময় না। বাবার চিকিৎসা শুরু হয়েছে, এটাই বড় কথা। তা তো বুঝলাম, কিন্তু এই ছেলেটা তো তোর জুনিয়র, ও কি তুই স্বামী হিসেবে মেনে নিবে কিভাবে? শিরিন বেগমের কথাগুলো আয়ানের কানে একদম তীরের মতো বিঁধল। আয়ান নিজের হাতের দিকে তাকিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো। মেঘলা আর চোখে আয়ানের দিকে তাকিয়ে একটু বিরক্তি নিয়ে বলল, আম্মু তুমি বাসায় যাও, আর আয়ান তুমি আমার সাথে আমার ফ্ল্যাটে চলো। বাবা যদি কাল সকালে জ্ঞান ফিরে আমাদের একসাথে না দেখে তাহলে আবার সমস্যা করবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমার সাথে চলো। আয়ান আর কোনো কথা না বাড়িয়ে মেঘলার পিছু পিছু হাঁটতে লাগলো। রাত তখন প্রায় 1টা বাজে। মেঘলার বিশাল ফ্ল্যাটে ঢোকার পর পুরো বাড়িটা একদম নিস্তব্ধ লাগছিল। মেঘলা নিজের পার্সটা সোফায় ছুঁড়ে ফেলে বলল, শোনো আয়ান, ওই পাশের গেস্ট রুমটা লক করা। তোমাকে আমার রুমেই থাকতে হবে আজ, কিন্তু খবরদার আমার খাটে বসার চেষ্টা করবে না। ওই সোফাই তোমার জায়গা। জি ম্যাম। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। মেঘলা ওয়াশরুমে ঢুকে গেলে আয়ান সোফার এক কোনায় গিয়ে বসলো। 3 বছরের জমানো ভালোবাসা আর আজকের এই চরম অবহেলা মিলে আয়ানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আয়ান নিজের মানিব্যাগ থেকে একটা ছোট পাসপোর্ট সাইজ ছবি বের করলো। ছবিটা মেঘলার ভার্সিটিতে দূর থেকে তোলা ছবি। আয়ান ছবিটার উপর হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমি কখনই আপনাকে আমার উপর জোর খাটাবো না ম্যাম। আপনি আমাকে দূরে রাখলেও আমি আপনাকে আমার স্ত্রীর সম্মানই দেব। মেঘলা ওয়াশরুম থেকে বের হতে আয়ান তাড়াতাড়ি করে ছবিটা মানিব্যাগে লুকিয়ে ফেললো। মেঘলার পরনে একটা সাধারণ সুতির 3 পিস,
ভেজা চুল থেকে পানি ঝরছে। মেঘলা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি লুকাচ্ছ মানি ব্যাগে? কিছু না ম্যাম। আমাকে মিথ্যা বলবে না আয়ান, আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকালে। দেখাও আমাকে। ম্যাম আমি তো কন্ট্রাক্টে সাইন করেছি আপনার সব কথা শুনবো বলে, কিন্তু আমার পার্সোনাল জিনিসে তো আপনার অধিকার নেই। আয়ানের এমন স্পষ্ট কথায় মেঘলা থমকে গেল। এই ছেলেটা সবসময় মাথা নিচু করে থাকে, কিন্তু আজ ওর চোখে একটা অন্যরকম জেদ কাজ করছে। মেঘলা ভ্রুকুচকে বলল, অধিকারের কথা তুমি আমাকে শেখাবে না। আমার বাড়িতে আছো, আমার নিয়মেই চলতে হবে। যাও ফ্রেশ হয়ে নাও, কাল সকালে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। জি ম্যাম। আয়ান ওয়াশরুমে ঢুকে গেলে মেঘলা খাটে গিয়ে বসলো। আয়ানের ওই জেদি চাকুনিটা মেঘলার মাথায় ঘুরপাক খেতে লাগলো। মেঘলা ভাবতে লাগলো, ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এত অপমান করার পরেও একটুও রেগে যায় না, কিন্তু ওর মানি ব্যাগে কি ছিল যেটা ও আমাকে দেখাতে চাইলো না? আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে মেঘলা খাটে শুয়ে ল্যাপটপে কাজ করছে। আয়ান নিঃশব্দে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সোফাটা আয়ানের হাইটের তুলনায় অনেকটাই ছোট। আয়ান পা গুটিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। মেঘলা আর চোখে একবার আয়ানের দিকে তাকালো। আয়ান চোখ বন্ধ করে আছে। রাত গভীর হতে লাগলো। মেঘলা ল্যাপটপ বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লো। হঠাৎ মেঘলার ঘুম ভেঙে গেলে সে দেখলো আয়ান সোফায় নেই। মেঘলা উঠে বসলো। বারান্দার দরজা খোলা। মেঘলা নিঃশব্দে বারান্দার দিকে এগিয়ে গেলে দেখতে পেল আয়ান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আয়ানের কাঁধ কাঁপছে। মেঘলা অবাক হয়ে ধীর কণ্ঠে ডাকলো, আয়ান, তুমি কি কাঁদছো? মেঘলার কণ্ঠ শুনে আয়ান চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে মেঘলার দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বলল, না ম্যাম, আমি তো কাঁদছি না, ঘুম আসছিল না তাই একটু হাওয়া খেতে আসলাম। তুমি মিথ্যা বলছো আয়ান, আমি স্পষ্ট দেখেছি তুমি কাঁদছিলে। তোমার কি এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে? কষ্ট? না ম্যাম, কষ্ট হবে কেন? আপনার মতো এত বড় পজিশনের একজন মানুষের সাথে থাকার সুযোগ কজনের হয়? আয়ানের কথার মধ্যে একটা সূক্ষ্ম অভিমান লুকিয়েছিল। মেঘলা সেটা বুঝতে পেরে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। মেঘলা গলা ঝেড়ে বলল, দেখো আয়ান, আমি জানি পরিস্থিতিটা তোমার জন্য কঠিন, কিন্তু তুমি তো জানো আমি নিরুপায় ছিলাম। তুমি এইভাবে কাঁদলে আমি নিজেকে খুব অপরাধী মনে হয় আমার। আপনি অপরাধী হতে যাবেন কেন ম্যাম? আপনি তো ডিল করেছেন, আর ডিল তো আবেগ দিয়ে হয় না। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল অফিসে মিটিং আছে। আয়ানের এমন কথায় মেঘলার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘলা আর কিছু না বলে ধীর পায়ে রুমে ফিরে গেল, কিন্তু মেঘলার চোখের সামনে বারবার আয়ানের ওই কাঁপা কাঁপা কাঁধটা ভাসতে লাগলো। সকালে মেঘলার ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। মেঘলা উঠে দেখে আয়ান সোফায় নেই। মেঘলা নিচে নেমে ডাইনিং স্পেসে গেলে দেখতে পেল আয়ান কিচেনে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছে। মেঘলা অবাক হয়ে এগিয়ে গিয়ে বলল, তুমি এসব কি করছো আয়ান? গুড মর্নিং ম্যাম। আমি আসলে রাস্তা বানাচ্ছিলাম। আপনার তো কাজের বুয়া ছুটিতে, তাই ভাবলাম একটু সাহায্য করি। আমি তোমাকে এসব কাজ করতে বলিনি আয়ান। তুমি আমার জুনিয়র এমপ্লয়ি, আমার পার্সোনাল কাজের লোক নও। আমি জানি ম্যাম, কিন্তু একই ছাদের নিচে থাকলে একটু সাহায্য তো করাই যায়। আপনি বসুন, আমি কফি দিচ্ছি। মেঘলার আগে গজগজ করতে করতে চেয়ারে বসলো। আয়ান মেঘলার সামনে কফির মগটা এগিয়ে দিল। মেঘলা কফিতে চুমুক দিয়েই থমকে গেল। কফিটা ঠিক তেমনই হয়েছে যেমনটা মেঘলা প্রতিদিন অফিসে খায়। মেঘলা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানো আমি কেমন কফি পছন্দ করি? আমি তো অফিসে আপনার পিএ তানিয়া আপুকে অনেকবার কফি বানাতে দেখেছি, সেখান থেকেই জানি। তুমি কি সারাক্ষণ আমাকেই খেয়াল করো নাকি অফিসে? মেঘলার এমন প্রশ্নে আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আয়ান চোখ নামিয়ে বলল, না ম্যাম, আমি শুধু কাজটাই খেয়াল করি। গুড, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। আর শোনো, অফিসে কেউ যেন আমাদের এই চুক্তির বিয়ের কথা জানতে না পারে। অফিসে তুমি আয়ান আর আমি এমডি মেঘলা রহমান। জি ম্যাম। দুজনে নীরবে নাস্তা শেষ করলো। অফিসে ঢোকার পর আয়ান নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়ানের কলিগ ফারিয়া আয়ানের ডেস্কে এসে আয়ানের দিকে একটু বেশি ঝুঁকে দাঁড়িয়ে বলল, আয়ান ভাইয়া, কালকের ফাইলটা একটু বুঝিয়ে দেবেন প্লিজ।
ফারিয়া আয়নের খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক সেই সময় মেঘলা নিজের কেবিন থেকে বের হয়ে সেই দৃশ্যটা দেখে ফেলল। মেঘলার ভেতরে হঠাৎ করে অদ্ভুত একটা রাগ আর জেলাসি কাজ করতে লাগলো। মেঘলা হনহন করে আয়নের ডেস্কের সামনে এসে কড়া গলায় বলল, ফারিয়া, তোমার নিজের কি কোনো ডেস্ক নেই? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ম্যাম, আমি তো আয়ন ভাইয়ের কাছে ফাইলটা বুঝতে এসেছিলাম। ফাইল বোঝার জন্য নিজের ডেস্কে বসেই বোঝা যায়, এত কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করার কি আছে? দিস ইজ অ্যান অফিস, নট ইউর পার্সোনাল আড্ডাখানা। মেঘলার ধমক শুনে ফারিয়া ভয় পেয়ে নিজের ডেস্কে চলে গেল। আয়ান অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকলো। মেঘলা রাগী দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, আমার কেবিনে আসো এক্ষুনি। আয়ান ধীর পায়ে মেঘলার কেবিনে গিয়ে ঢুকলো। মেঘলা টেবিলের উপর হাত রেখে আয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই আয়ান? অফিসে বসে জুনিয়র মেয়েদের সাথে ফ্লার্ট করছো? ম্যাম, আমি কোনো ফ্লার্ট করিনি। ফারিয়া শুধু কাজের ব্যাপারে কথা বলছিল। কাজের ব্যাপারে কথা বলছিলে নাকি অন্য কিছু, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি আমার স্বামী নাও ঠিক আছে, কিন্তু আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে আছে। তুমি এসব সস্তার রোম্যান্স আমার চোখের সামনে করবে আর আমি সহ্য করব, এটা যেন না হয়। আয়ান মেঘলার কথায় চরম অপমান বোধ করলো। আয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। সে মেঘলার টেবিলের সামনে ঝুঁকে দাঁড়িয়ে মেঘলার চোখের দিকে সরাসরি তাকিয়ে শক্ত গলায় বলল, আপনি আমাকে স্বামী হিসেবে কোনো অধিকার দেননি ম্যাম। আমি আপনার চুক্তি মেনে নিয়েছি, কিন্তু আমার চরিত্রের উপর দাগ দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ফারিয়া আমার কলিগ, আমি তাকে সেভাবেই ট্রিট করি। আর আপনি যদি এটা দেখে জেলাস ফিল করেন তাহলে সেটা আপনার প্রবলেম ম্যাম, আমার না। আয়ানের এমন কড়া জবাবে মেঘলা থমকে গেল। আয়ানের চোখে চোখ রেখে মেঘলার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আয়ানের এমন কড়া জবাবে মেঘলা থমকে গেল। আয়ানের চোখে চোখ রেখে মেঘলার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মেঘলা নিজের অজান্তেই কয়েক কদম পিছিয়ে গেল। আয়ানের চোখে আজ কোনো ভয় নেই, শুধু একটা আহত আত্মসম্মান বোধ জ্বলজ্বল করছে। মেঘলা নিজেকে সামলে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে শেখাবে আমার প্রবলেম কোনটা আর কোনটা না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপরে তর্ক করছো? ম্যাম, আমি আপনাকে কিছু শেখাতে আসিনি, আমি শুধু আমার আত্মসম্মানের কথা বলছি। আপনি আমাকে কিনে নেননি যে আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনাকে দিতে হবে। আমি তোমাকে কিনে নি আয়ান, কিন্তু তুমি আমার নামের সাথে যুক্ত। ফারিয়ার মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে তুমি আমার অফিসে বসে হাসাহাসি করবে আর আমি মেনে নেব, এটা ভাবলে কি করে? আমি ফারিয়াকে আজই ফায়ার করব। মেঘলার কথা শুনে আয়ান চমকে উঠল। আয়ান মেঘলার টেবিলের উপর দুই হাত রেখে মেঘলার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এমন কোনো অন্যায় করবেন না ম্যাম। ফারিয়া খুব সাধারণ ঘরের মেয়ে, ওর একটা চাকরির খুব দরকার। আমার উপর রাগ করে আপনি ওর পেটে লাথি মারতে পারেন না। ও, এখন তো দেখছি জুনিয়র কলিগের জন্য খুব দরদ উতলে উঠছে। আমি কোম্পানির এমডি, আমি কাকে ফায়ার করব আর কাকে রাখবো সেটা তুমি আমাকে শেখাবে না। ফারিয়াকে ফায়ার করলে আমাকেও রেজিগনেশন লেটার দিতে হবে ম্যাম। আপনি শুধু শুধু একটা মেয়েকে সন্দেহ করে তার ক্যারিয়ার নষ্ট করতে পারেন না। আয়ানের মুখে ফারিয়ার জন্য এতটা সাপোর্ট দেখে মেঘলার ভেতরের জেলাসির আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। মেঘলার আগে নিজের হাতের ফাইলটা ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, গেট আউট আয়ান, গেট আউট ফ্রম মাই কেবিন রাইট নাও। আয়ানের এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আয়ান হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘলা ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল। মেঘলা দুই হাতে নিজের মাথা চেপে ধরে হাঁপাতে লাগলো। আমার কি হচ্ছে এইসব? আমি কেন এত রিয়েক্ট করছি? ও তো শুধুই একটা ডিলের বিনিময়ে আসে আমার স্বামী। আমি তো ওকে ডিভোর্স দিয়ে দেবো, তাহলে ফারিয়া ওর আশেপাশে থাকলে আমার বুকের ভেতরে এমন জ্বলছে কেন? আমি কি জেলাস ফিল করছি? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি মেঘলা রহমান, আমি কোনো জুনিয়র এমপ্লয়ির জন্য জেলাস হতে পারি না। মেঘলা মনে মনে ভাবতে লাগলো। মেঘলা নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করতে লাগলো। ওদিকে আয়ান নিজের ডেস্কে গিয়ে চুপচাপ বসে পড়ল। আয়ানের বুকটা রাগে আর অপমানে ফেটে যাচ্ছে। ফারিয়া দূর থেকে আয়ানকে দেখে ধীর পায়ে আয়ানের কাছে এসে বলল, আয়ন ভাইয়া, ম্যাম কি আপনাকে বকেছেন? আপনি কি আমার জন্য বকা খেলেন? না ফারিয়া, এইসব কিছু না। তুমি তোমার ডেস্কে গিয়ে মন দিয়ে কাজ করো। আর শোনো,
অফিসে আমার সাথে খুব জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবে না। কিন্তু ভাইয়া, আমি তো আপনার জন্য বিরিয়ানি এনেছিলাম। লাঞ্চ ব্রেক তো শুরু হয়ে গেছে। আমার আজ লাঞ্চ করার কোনো ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। আয়ান ফারিয়াকে এক প্রকার এড়িয়ে নিজের ল্যাপটপে মুখ গুজে দিল। ফারিয়া মন খারাপ করে চলে গেল। মেঘলা সিসিটিভিতে সবটাই দেখছিল। আয়ান ফারিয়াকে ফিরিয়ে দেওয়ার মেঘলার বুকের ভেতরের আগুনটা কিছুটা শান্ত হলো, কিন্তু মেঘলার ইগো তাকে শান্ত থাকতে দিল না। মেঘলা ইন্টারকমে আয়ানকে আবার ডাকলো। আয়ান, স্টোর রুমে যাও। গত 5 বছরের যত পুরনো ফাইল আছে সর্টিং করে আমার ডেস্কে আজ বিকেলের ভেতরে জমা করবে। দিস ইজ অ্যান আর্জেন্ট কাজ। আয়ান বুঝতে পারলো এটা মেঘলার শুধুই একটা জেদ। আয়ান লাঞ্চ না করেই সোজা স্টোর রুমে চলে গেল। স্টোর রুমে প্রচন্ড ধুলোবালি আর গুমোট আবহাওয়া। আয়ান একা সেখানে বসে হাজার হাজার ফাইল শর্টিং করতে লাগলো। ধুলোয় আয়ানের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু আয়ান একটা টু শব্দও করলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মেঘলা নিজের কেবিনে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মেঘলা তানিয়াকে ডেকে বলল, তানিয়া, আয়ানকে এখনো স্টোর রুমে? জি ম্যাম। আয়ান তো দুপুরে কিছু খায়ওনি। ছেলেটা সেই দুপুর থেকে ধুলোর ভিতর একা কাজ করছে। ওর তো আবার ডাস্ট অ্যালার্জিও আছে ম্যাম। তানিয়ার কথা শুনে মেঘলার বুকের ভেতরটা ধক করে উঠল। ডাস্ট অ্যালার্জির কথাটা মেঘলার জানা ছিল না। মেঘলা দ্রুত নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেঘলা স্টোর রুমের দিকে ছুটে গেল। স্টোর রুমের দরজার কাছে গিয়ে মেঘলা থমকে দাঁড়ালো। মেঘলা দেখলো আয়ান ফ্লোরে বসে ফাইল মেলাচ্ছে আর অনবরত কাঁদছে। আয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। মেঘলার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘলা ভেতরে গিয়ে কড়া গলায় বলল, কে বলেছে তোমাকে এতক্ষণ কাজ করতে? তুমি কি পাগল হয়ে গেছো? আয়ান চোখ তুলে মেঘলার দিকে তাকালো। আয়ানের চোখে কোনো অভিযোগ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। আয়ান উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো নির্দেশ দিয়েছিলেন ম্যাম বিকালের ভেতরে ফাইল জমা দিতে হবে। আমি নির্দেশ দিয়েছিলাম বলে তুমি না খেয়ে ধুলোর ভেতরে বসে থাকবে? তোমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তুমি আমাকে সেটা বলনি কেন? আপনি কি আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিলেন ম্যাম? আপনি তো এমডি, আমি জুনিয়র। আপনি তো এমডি আর আমি জুনিয়র এমপ্লয়ি। বসের নির্দেশ পালন করাই তো আমার কাজ। আয়ানের কথায় মেঘলা একদম চুপ হয়ে গেল। মেঘলা বুঝতে পারলো সে নিজের ইগো আর জেদের বশে আয়ানকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। মেঘলা গলা ঝেড়ে বলল, কাজ আর করতে হবে না, অফিসের ছুটি হয়ে গেছে, তুমি বাসায় যাও। আমি ফাইলগুলো আপনার কেবিনে দিয়ে আসছি। আয়ান ফাইলগুলো নিয়ে মেঘলার কেবিনের দিকে চলে গেল। মেঘলা স্টোর রুমে দাঁড়িয়ে নিজের বোকামির জন্য নিজেকেই গালমন্দ করতে লাগলো। আয়ান ফাইল জমা দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা নিজের গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে মেঘলা দেখলো আয়ান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আয়ানের গায়ে কোনো ছাতা নেই, পুরো শরীর বৃষ্টিতে ভিজে একাকার। মেঘলার গাড়িটা আয়ানের ঠিক সামনে দিয়ে চলে গেল। মেঘলা একবার ভাবলো গাড়ি থামিয়ে আয়ানকে তুলে নেবে, কিন্তু মেঘলার ইগো তাকে বাধা দিল। মেঘলা ভাবলো আজ সকালে আয়ান যে স্পর্ধা দেখিয়েছে তার জন্য আয়ানের এই শাস্তি পাওয়াটাই উচিত। মেঘলা গাড়ি নিয়ে চলে গেল। আয়ান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মেঘলার গাড়ির দিকে তাকিয়ে থাকলো। আয়ানের চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেল। আয়ান মনে মনে বলতে লাগলো, আপনি আমাকে এতটাই ঘৃণা করেন ম্যাম যে চোখের সামনে বৃষ্টিতে ভিজে মরে গেলেও আপনি একবার ফিরে তাকাবেন না। কিন্তু আমি যে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আয়ান প্রায় 2 ঘন্টা পর বৃষ্টিতে ভিজে বাসে ঝুলে মেঘলার ফ্ল্যাটে পৌঁছলো। মেঘলা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল আর বারবার দরজার দিকে তাকাচ্ছিল। আয়ানকে এতক্ষণ না দেখে মেঘলার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। কলিং বেল বাজতেই মেঘলা দৌড়ে গিয়ে দরজা খুলল। আয়ানকে পুরো ভেজা অবস্থায় দেখে মেঘলা রেগে চিৎকার করে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে কেউ বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে? আয়ান মেঘলার দিকে এক পলক তাকালো। আয়ানের শরীর প্রচন্ড শীতে কাঁপছে। আয়ান শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আমি আপনার পার্সোনাল গাড়িতে আসিনি ম্যাম যে 10 মিনিটে পৌঁছে যাব। বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তো বাস পাওনি তো একটা সিএনজি নিয়ে নিতে পারতে, এত কিপটামি করার কি আছে? আমি জুনিয়র এমপ্লয়ি ম্যাম, আমার স্যালারি
আপনার মতো এত বেশি না যে আমি প্রতিদিন সিএনজিতে যাতায়াত করতে পারবো। আয়ানের খোঁচা মারা কথায় মেঘলা আরো রেগে গেল। মেঘলা আয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে কথায় কথায় খুঁজে দিয়ে কথা বলা বন্ধ করো আয়ান। তুমি আমার স্বামী, এটা ভুলে যেও না। মেঘলার মুখে স্বামীর শব্দটা শুনে আয়ান থমকে দাঁড়ালো। আয়ান মেঘলার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, স্বামী? আপনি আমাকে স্বামী বলছেন? ম্যাম, আপনি তো নিজেই কাল রাতে বলেছিলেন এটা শুধু একটা কন্ট্রাক্ট, আমাকে স্বামী সাজার অধিকার আপনি দেননি। তাহলে আজ হঠাৎ করে স্ত্রীর মতো অধিকার ফলাতে আসছেন কেন? আমি অধিকার ফলাতে আসছি না, আমি শুধু বলছি একই বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়। আমি সব নিয়ম মানছি ম্যাম, কিন্তু আপনি দয়া করে আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না। আমি কখন আসবো, কিভাবে ভিজবো, সেটা একান্তই আমার ব্যাপার। আপনি আমাকে কন্ট্রাক্টে কিনেছেন, আমার জীবনটা কিনে নেননি। আয়ানের এমন রুক্ষ কথায় মেঘলা যেন স্তব্ধ হয়ে গেল। মেঘলার চোখ দুটো ছলছল করে উঠল। মেঘলা আয়ানকে কখনো এতটা কড়া কথা বলতে শোনেনি। মেঘলা কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আয়ান দীর্ঘশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলো। আয়ানের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। ডাস্ট অ্যালার্জি আর টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভেজার কারণে আয়ানের অবস্থা খুব খারাপ। আয়ান কোনো মতে ভেজা কাপড় পাল্টে একটা শুকনো টি শার্ট আর ট্রাউজার পরে নিল। আয়ান সোফায় গুটিসুটি মেরে শুয়ে কাঁপতে লাগলো। রাত তখন প্রায় 1টা বাজে। মেঘলা খাটে শুয়ে এপাশ ওপাশ করছে। আয়ানের বলা কথাগুলো মেঘলার কানে বারবার বাজছে। মেঘলা বুঝতে পারছে আয়ান ঠিক কথাই বলেছে। মেঘলা তো আয়ানকে কোনো অধিকার দেয়নি, তাহলে মেঘলা কেন আয়ানের জন্য এতটা অস্থির হচ্ছে? হঠাৎ মেঘলার কানে একটা গোঙানির শব্দ আসলো। মেঘলা উঠে বসলো। ড্রিম লাইটের আলোয় মেঘলা দেখলো আয়ান সোফায় শুয়ে প্রচন্ড কাঁপছে আর গোঙাচ্ছে। মেঘলা দ্রুত খাট থেকে নেমে আয়ানের কাছে ছুটে গেল। মেঘলা আয়ানের কপালে হাত দিতেই আটকে উঠলো। আয়ান, তোমার তো প্রচন্ড জ্বর, শরীর তো একদম পুড়ে যাচ্ছে। আয়ান জ্বরের ঘোরে বিড়বিড় করছে। আয়ান চোখ খুলতে পারছে না। মেঘলা পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। মেঘলা দ্রুত কিচেন থেকে 1 বাটি পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে আসলো। মেঘলা আয়ানের মাথার কাছে ফ্লোরে বসে আয়ানের কপালে জলপট্টি দিতে শুরু করলো। মেঘলার চোখে তখন পানি টলমল করছে। মেঘলা আয়ানের কপাল থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, তুমি এতটা জেদি কেন আয়ান? আমাকে একটা বার বলতে পারতে না যে তোমার এতটা শরীর খারাপ লাগছে? তুমি সব কষ্ট কেন একা একা সহ্য করো? আয়ান জ্বরের ঘোরে মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরলো। মেঘলা চমকে আয়ানের দিকে তাকালো। আয়ান চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি ম্যাম, আপনি আমাকে এতটা অবহেলা করবেন না। আমার খুব কষ্ট হয় ম্যাম। আপনি ফারিয়াকে নিয়ে আমাকে ভুল বুঝেছেন, আমি শুধু আপনাকেই চাই ম্যাম। আয়ানের জ্বরের ঘোরের কথাগুলো শুনে মেঘলার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো করে দিল। মেঘলার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। মেঘলা আয়ানের হাতের উপর নিজের হাতটা রেখে ডুকরে কেঁদে ফেললো। মেঘলার মনে মনে বলতে লাগলো, তুমি আমাকে এতটা ভালোবাসো আয়ান? 3টে বছর তুমি এই ভালোবাসা বুকে চেপে রেখেছো, আর আমি তোমাকে শুধু অপমানই করে গেছি। আমি কতটা স্বার্থপর, শুধু নিজের ইগোর জন্য আমি তোমার মতো একটা পবিত্র ভালোবাসাকে বারবার পায়ে দলেছি। মেঘলা সারা রাত ফ্লোরে বসে আয়ানের সেবা করতে লাগলো। মেঘলা বারবার পানি বদলাচ্ছে আর আয়ানের কপালে জল পড়তে দিচ্ছে। আয়ানের হাতটা মেঘলা এক মুহূর্তের জন্যেও ছাড়েনি। ভোরের দিকে আয়ানের জ্বর কিছুটা কমতে শুরু করলো। আয়ান শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। মেঘলা আয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। মেঘলার ভেতরে আজ এক নতুন অনুভূতির জন্ম হয়েছে। যে জুনিয়র ছেলেটাকে সে কাল পর্যন্ত অবহেলা করেছে, আজ সেই ছেলেটার জন্য মেঘলার বুকের ভেতর একটা অদ্ভুত মায়া আর অধিকার বোধ তৈরি হয়েছে। মেঘলা আয়ানের কপালে আলতো করে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দিও আয়ান, আমি আর তোমাকে কষ্ট দেব না। সকালে সূর্যের আলো সোফায় পড়তেই আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান চোখ মেলে দেখলো সে সোফায় শুয়ে আছে আর তার মাথার কাছে ফ্লোরে বসে মেঘলা ঘুমিয়ে পড়েছে। মেঘলার মাথাটা সোফার এক কোণায় রাখা আর মেঘলার হাতটা আয়ানের হাতের উপর শক্ত করে ধরা। আয়ানের মাথার কাছে একটা পানির বাটি আর কাপড় রাখা। আয়ান অবাক হয়ে দৃশ্যটা দেখতে লাগলো। আয়ান বুঝতে পারলো মেঘলা সারা রাত জেগে তার সেবা করেছে।
আয়ানের বুকের ভেতরটা আনন্দে আর ভালোবাসায় ভরে গেল। আয়ান খুব সাবধানে মেঘলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আয়ান মেঘলার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘলার ফ্যাকাশে মুখ আর চোখের নিচে কালি দেখে আয়ান বুঝতে পারল মেঘলা সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। আয়ান আস্তে করে মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলা এতটাই ক্লান্ত ছিল যে সে টেরই পেল না। আয়ান মেঘলাকে খুব সাবধানে খাটের উপর শুইয়ে দিল। মেঘলার গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়ে আয়ান বাথরুমের দিকে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে মেঘলার জন্য নাস্তা বানাতে শুরু করলো। আয়ানের শরীর এখনো দুর্বল, কিন্তু মেঘলার ওই একটুখানি যত্ন আয়ানের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। কিছুক্ষণ পর মেঘলার ঘুম ভাঙলো। মেঘলা চোখ মেলে দেখলো সে খাটে শুয়ে আছে। মেঘলা ধরপড় করে উঠে বসলো। মেঘলা বুঝতে পারলো আয়ান তাকে কোলে করে খাটে শুইয়ে দিয়েছে। মেঘলার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মেঘলা দ্রুত নিচে নেমে দেখলো আয়ান ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। আয়ান মেঘলাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং ম্যাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা রেডি করেছি। মেঘলা আয়ানের হাসি মুখ দেখে থমকে গেল। মেঘলা ভেবেছিল আয়ান কালকের ঘটনার পর তার সাথে আর কথাই বলবে না, কিন্তু আয়ান এতটা স্বাভাবিক কিভাবে আছে? মেঘলা গলা ঝেড়ে বলল, তোমার শরীর এখন কেমন আয়ান? জি ম্যাম, আমি এখন একদম ঠিক আছি। আপনার সেবার জন্য অনেক ধন্যবাদ ম্যাম। আপনি সারা রাত কষ্ট করেছেন আমার জন্য। জ্বর কি কমেছে? আমি কোনো সেবা করিনি আয়ান। তুমি আমার বাড়িতে আছো, তোমার কিছু হয়ে গেলে বাবা আমাকেই দোষ দিত। আমি শুধু বাবার জন্যই করেছি। মেঘলা নিজের ইগো ধরে রাখার জন্য মিথ্যা কথাটা বলে ফেললো। আয়ান মেঘলার কথা শুনে হাসলো শুধু। আয়ান জানে মেঘলা কতটা জেদি আর ইগোস্টিক। আয়ান শান্ত গলায় বলল, আমি জানি ম্যাম, আপনি ফ্রেশ হয়ে আসুন। মেঘলা ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলো। দুজনে নীরবে নাস্তা শেষ করলো। অফিসে ঢোকার পর থেকেই মেঘলার মনটা আজ অন্যরকম ফুরফুরে লাগছে। মেঘলা নিজের কেবিনে বসে সিসিটিভিতে বারবার আয়ানকে দেখছে। হঠাৎ মেঘলার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রিয়াদ। রিয়াদ মেঘলার এক্স বয়ফ্রেন্ড আর কোম্পানির একসময়ের বড় ক্লায়েন্ট। রিয়াদকে দেখে মেঘলার মুখের হাসি নিভে গেল। মেঘলা দাঁড়িয়ে গিয়ে রুক্ষ গলায় বলল, রিয়াদ, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি অফিসে আসতে নিষেধ করেছিলাম? কামন মেঘলা, এত রাগ করছো কেন? আমি তো তোমার বাবার অসুস্থতার খবর শুনে তোমাকে দেখতে এলাম। আঙ্কেল এখন কেমন আছেন? বাবা ভালো আছেন, তোমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তুমি এখন আসতে পারো। আমি এত সহজে যাবো না মেঘলা, আমি জানি তুমি এখনো একা আছো। আমি তোমাকে আবার আমার জীবনে ফিরিয়ে নিতে চাই। রিয়াদ কথাগুলো বলতে বলতে মেঘলার হাত ধরার চেষ্টা করলো। মেঘলা এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি রিয়াদ, তুমি তোমার লিমিট ক্রস করছো। মেঘলার চিৎকার শুনে বাইরে থেকে আয়ান ছুটে কেবিনে প্রবেশ করলো। আয়ান রিয়াদকে মেঘলার এত কাছাকাছি দেখে রাগে ফুঁসে উঠল। আয়ান রিয়াদের কলার চেপে ধরে দূরে সরিয়ে দিয়ে কড়া গলায় বলল, ম্যামের থেকে দূরে থাকুন। আপনি কে? আর এখানে এত স্পর্ধা কিভাবে দেখাচ্ছেন? তুই কে রে ফকিনির পুত? আমি মেঘলার কেবিনে এসেছি, তুই আমাকে কলার ধরার সাহস পেলি কোথায়? রিয়াদ আয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলো, কিন্তু আয়ান রিয়াদের কলার আরো শক্ত করে চেপে ধরলো। আয়ানের চোখে আগুন জ্বলছে। আয়ান চিৎকার করে বলল, আমি আয়ান, এই কোম্পানির এমপ্লয়ি। আর আপনি যদি এক্ষুনি এই কেবিন থেকে বেরিয়ে না যান তাহলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আয়ান ছেড়ে দাও ওকে। রিয়াদ এক্ষুনি বেরিয়ে যাও আমার অফিস থেকে, আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। রিয়াদ মেঘলার দিকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তো যাবই মেঘলা, কিন্তু আমি আবার আসবো, আর এই থার্ড ক্লাস এমপ্লয়িকে আমি দেখে নিব। রিয়াদ কেবিন থেকে বেরিয়ে গেল। আয়ান রাগে হাঁপাচ্ছে। মেঘলা আয়ানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি ওর কলার ধরতে গেলে কেন আয়ান? তুমি কি জানো ওকে? আমি জানতে চাই না ওকে ম্যাম, কিন্তু আপনার সাথে কেউ বেয়াদবি করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব, এটা অন্তত আমার দ্বারা সম্ভব না। ও রিয়াদ আমার এক্স বয়ফ্রেন্ড, ও আমাকে এখনো বিরক্ত করে। মেঘলার মুখে এক্স বয়ফ্রেন্ড শব্দটা শুনে আয়ানের বুকের ভেতরটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। আয়ান মেঘলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আয়ানের চোখে এক অদ্ভুত শূন্যতা আর ইনসিকিউরিটি কাজ করতে লাগলো। আয়ান কয়েক পা পিছিয়ে গিয়ে শান্ত গলায় বলল,
সরি ম্যাম, আমি বুঝতে পারিনি ওনার সাথে আপনার এত পার্সোনাল সম্পর্ক ছিল। আমার ওভাবে ইন্টারফেয়ার করাটা ঠিক হয়নি। আমি আমার কাজে যাচ্ছি। আয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। আয়ান দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘলা আয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা বুঝতে পারলো আয়ান রিয়াদের কথায় প্রচন্ড কষ্ট পেয়েছে। মেঘলার বুকের ভেতরটা আবার সেই অস্থিরতায় ভরে গেল। আয়ান, তুমি খাবার না খেয়ে সোফায় শুয়ে পড়েছো? দুপুরেও তো কিছু খাওনি। রিয়াজ যা বলেছে তার জন্য মন খারাপ করে আছো? আমার খিদে নেই ম্যাম, আপনি খেয়ে নিন। আর ওনার কথায় আমার মন খারাপ হবে কেন? উনি আপনার এক্স বয়ফ্রেন্ড। আপনাদের পার্সোনাল বিষয়ে আমি কথা বলার কেউ না। তুমি আবার আমাকে খোঁচা দিচ্ছ আয়ান। আমি রিয়াদকে ঘৃণা করি। ও আজ 3 বছর পর হঠাৎ করে আমার অফিসে এসেছে। আমি ওকে আসতে বলিনি। ঘৃণা করেন না কি ভালোবাসেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ম্যাম। আমি জুনিয়র এমপ্লয়ি হিসেবে শুধু আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করেছি। আপনার কেবিনে আপনাকে কেউ বিরক্ত করবে সেটা আমি মেনে নিতে পারিনি, এর বেশি কিছু না। তুমি এত পাষাণ কেন আয়ান? আমি ওর কাছে নিজে থেকে এসে কথা বলছি আর তুমি আমাকে ম্যাম ম্যাম করে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো না আমার বুকের ভেতরটা কেমন যেন অস্থির লাগছে? অস্থির লাগার তো কথা ম্যাম। আপনার পুরনো প্রেমিক ফিরে এসেছে। 3 বছরের পুরনো স্মৃতি তো আর একদিনে মুছে যায় না। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল অফিসে অনেক কাজ আছে। আয়ান, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমি মেঘলা রহমান, আমি কারোর জন্য বসে থাকি না। তুমি আমাকে জাজ করার কে? তুমি তো শুধু বাবার জীবন বাঁচানোর জন্য আমার চুক্তির স্বামী। আমি তো সেই কথাই আপনাকে মনে করিয়ে দিচ্ছি ম্যাম। আমি আপনার কন্ট্রাক্টের স্বামী। আপনি আমাকে স্বামী সাজার অধিকার দেননি, তাহলে আমি আপনার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার অধিকার পাবো কোথা থেকে? আমি তো আমার লিমিটেই আছি ম্যাম। তুমি আমাকে পদে পদে অপমান করছো আয়ান। আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে চাইলেও তুমি তোমার ওই জুনিয়র সিনিয়র ইগো নিয়ে বসে আছো। ইগো আমার নেই ম্যাম, ইগো আপনার কাছে। আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেন না কারণ আমি আপনার 3 বছরের জুনিয়র, কারণ আমি আপনার মতো কোটিপতি না, কারণ আমি সামান্য একটা এমপ্লয়ি। হ্যাঁ, আমি মানতে পারি না কারণ তুমি আমাকে সব সময় অপোজিট দিকে ঠেলে দাও। আমি যখন তোমার জ্বর কমানোর জন্য সারা রাত জেগে তোমার সেবা করি তখন তুমি আমাকে কিছু বলো না। আর রিয়াদ একবার অফিসে আসতেই তুমি আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছো। আমি আপনাকে চরিত্রহীন বলিনি ম্যাম, আমি শুধু আমার ইনসিকিউরিটির কথা বলেছি। রিয়াজ সাহেব বয়সে আপনার সমান, তিনি একজন সফল ব্যবসায়ী। তার সামনে আমি তো একটা 3rd ক্লাস এমপ্লয়ি ছাড়ার কিছুই না। আয়ান, রিয়াদ তোমাকে 3rd ক্লাস বলেছে বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তুমি সেটা দেখোনি? আমি দেখেছি ম্যাম, কিন্তু আমি এটাও দেখেছি রিয়াদ আপনার হাত ধরার সাহস করেছে। আর আমি আপনার স্বামী হয়েও আপনার পাশে বসার অধিকার পাই না। এটাই আমার আর রিয়াদের মধ্যে পার্থক্য ম্যাম। আয়ানের কথা শুনে মেঘলার বুকের ভেতরটা ধক করে উঠল। মেঘলা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আয়ান সোফায় শুয়ে ডুকরে কেঁদে উঠল। সকালে ডাইনিং টেবিলে নাস্তা করার সময় দুজনের মাঝে পিনপতন নীরবতা। মেঘলা চুপ থাকতে না পেরে বলল, তুমি আজ আমার গাড়িতেই অফিসে যাবে আয়ান। আমি চাই না তুমি আবার বাসে ঝুলে অফিসে গিয়ে অসুস্থ হও। ধন্যবাদ ম্যাম, কিন্তু আমি বাসে করেই যেতে পারবো। আমি এমডি ম্যামের গাড়িতে করে গেলে অফিসের সবাই অন্য চোখে দেখবে। আমি চাই না আপনার রেপুটেশন খারাপ হোক। আয়ান, তুমি কি ইচ্ছে করে আমাকে ইগনোর করছো? আমি বলছি তুমি আমার সাথে যাবে মানে তুমি আমার সাথেই যাবে, এটা আমার অর্ডার। অফিসের অর্ডারের বাইরে আমি আপনার কোনো পার্সোনাল অর্ডার মানতে বাধ্য নই ম্যাম। আমি কন্ট্রাক্টে সাইন করেছি আপনার সম্মান রক্ষা করার জন্য, আপনার দাসত্ব করার জন্য নয়। তুমি আমাকে এইভাবে কথা শোনাবে না আয়ান। আমি তোমার স্ত্রী, হ্যাঁ চুক্তির স্ত্রী, কিন্তু তবুও তোমার স্ত্রী। স্ত্রী? ম্যাম, আপনি তো কাল রাতেই বললেন আমি শুধু আপনার বাবার জীবন বাঁচানোর একটা হাতিয়ার। হাতিয়ারের তো কোনো অনুভূতি থাকতে নেই ম্যাম। আমি আসছি। আয়ান মেঘলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘলা রাগে নিজের হাতের কফির মগটা ফ্লোরে ছুঁড়ে মারল। অফিসে ঢোকার পর আয়ান নিজের ডেস্কে মুখ গুজে কাজ করছিল। হঠাৎ ফারিয়া একটা কফির মগ নিয়ে আয়ানের ডেস্কে এসে বলল, আয়ন ভাই, কালকে তো আপনি লাঞ্চ না করে চলে গেলেন, আজ সকালে কফিটাও খাননি। আমি আপনার জন্য স্পেশাল করে কফি বানিয়ে এনেছি।
ফারিয়া, আমি তো তোমাকে বলেছিলাম আমার পার্সোনাল বিষয়ে মাথা ঘামাবে না। আমি কফি খাবো না, তুমি নিয়ে যাও। প্লিজ ভাইয়া খেয়ে নিন না। আপনার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। আপনার কি খুব শরীর খারাপ? আমি ঠিক আছি ফারিয়া, তুমি তোমার কাজে যাও প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। আমি যাব না ভাইয়া, আপনি যতক্ষণ না কফিটা খাচ্ছেন আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ফারিয়া জেদ করে আয়ানের একদম কাছাকাছি দাঁড়িয়ে কফির মগটা আয়ানের দিকে এগিয়ে দিল। ঠিক সেই সময় মেঘলা কেবিন থেকে বেরিয়ে ফাইল চেক করতে যাচ্ছিল। আয়ান আর ফারিয়াকে এতটা কাছাকাছি দেখে মেঘলার মাথার রগ দপদপ করে উঠল। মেঘলা হনহন করে আয়ানের ডেস্কের সামনে এসে চিৎকার করে বলল, অফিসে কি কফি শপ খোলা হয়েছে নাকি? ফারিয়া, তুমি আয়ানের এত কাছাকাছি দাঁড়িয়ে কি করছো? ম্যাম, আমি তো শুধু আয়ান ভাইয়াকে কফি দিচ্ছিলাম, উনি সকাল থেকে কিছু খাননি তাই। উনি কিছু খেয়েছেন কি খাননি সেটা দেখার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? তুমি কি ওনার বউ যে ওনার এত খেয়াল রাখছো? ম্যাম, আমি তো কলিগ হিসেবে। জাস্ট শাট আপ ফারিয়া। আমি কালকেও তোমাকে ওয়ার্ন করেছি আয়নের থেকে দূরে থাকতে। তুমি কি আমার কথা বুঝতে পারো না? ম্যাম, আপনি ফারিয়াকে সিন ক্রিয়েট করে অপমান করবেন না। ও শুধু আমাকে একটা কফি অফার করেছে, আপনি এতটা হাইপার কেন হচ্ছেন? আমি হাইপার হব না। তুমি আমার চোখের সামনে অন্য একটা মেয়ের হাত ধরে কফি খাবে আর আমি চুপচাপ করে দেখবো? তুমি আমাকে কি পেয়েছো আয়ান? আমি কফি খাচ্ছিলাম না ম্যাম, আর আপনি তো আমাকে নিজেই দূরে সরিয়ে রেখেছেন। তাহলে আমার কলিগ যদি আমাকে একটু কেয়ার করে তাতে আপনার এত জেলাস ফিল করার কি আছে? আমি জেলাস ফিল করছি না আয়ান, আমি জাস্ট ডিসগাস্টেড। ফারিয়া, তুমি আজই রেজিগনেশন লেটার জমা দেবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ ইন মাই অফিস এনি মোর। ম্যাম প্লিজ আমাকে ফায়ার করবেন না, আমার চাকরিটা খুব দরকার ম্যাম। আমি আর কোনোদিন আয়ন ভাইয়ের সাথে কথা বলবো না ম্যাম, প্লিজ। ম্যাম, আপনি অতিরিক্ত করছেন। আপনি নিজের জেদের বশে একটা মেয়ের ক্যারিয়ার নষ্ট করতে পারেন না। ফারিয়া কোনো অন্যায় করেনি। আয়ান, তুমি আমার ডিসিশনের উপর কথা বলবে না। আমি এমডি, আমি যা বলবো তাই হবে। ফারিয়া, ইউ আর ফায়ার্ড। ফারিয়াকে ফায়ার করলে আমাকেও ফায়ার করতে হবে ম্যাম। এই নিন আমার আইডি কার্ড। আমি এমন কোনো মানুষের আন্ডারে চাকরি করতে চাই না যার কাছে ইগো আর জেদি সব মানুষের অনুভূতির কোনো মূল্য নেই। আয়ান নিজের আইডি কার্ডটা খুলে মেঘলার ডেস্কের উপর ছুঁড়ে ফেললো। মেঘলার চোখ দুটো বড় বড় হয়ে গেল। মেঘলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি একটা সাধারণ মেয়ের জন্য আমার মুখের উপর চাকরি ছেড়ে দিচ্ছ আয়ান? তুমি আমাকে এতটা অপমান করতে পারলে? আমি আপনাকে অপমান করছি না ম্যাম, আমি শুধু অন্যায়কে সাপোর্ট করছি না। আপনি অধিকার আর জেলাসির দোহাই দিয়ে একটা গরিব মেয়ের পেটে লাথি মারছেন, আমি এটা সহ্য করব না। আয়ান, তুমি আমার কেবিনে এসো এক্ষুনি। আমি আপনার কেবিনে যাব না ম্যাম, আমার আর আপনার কোনো কথা নেই, আমি চললাম। আয়ান, তুমি যদি এখন এই অফিস থেকে এক পাও বাইরে ফেলো তাহলে আমি তোমার বাবার নামে আবার সেই পুরনো মামলাটা রিওপেন করব। তুমি আমার ক্ষমতা সম্পর্কে এখনো কিছুই জানো না। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন ম্যাম? আপনি এতটা নিচে নামতে পারলেন? হ্যাঁ, আমি ব্ল্যাকমেইল করছি কারণ তুমি আমাকে বাধ্য করছো আয়ান। ফারিয়া, তুমি তোমার ডেস্কে যাও, তোমার চাকরি যাচ্ছে না। আর আয়ান, তুমি আমার কেবিনে এসো এখন। আয়ান চরম অপমান আর রাগে ফুঁসতে ফুঁসতে মেঘলার কেবিনে গিয়ে ঢুকলো। মেঘলা কেবিনের দরজা ভেতর থেকে লক করে দিয়ে আয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। মেঘলার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মেঘলা কান্না মিশ্রিত গলায় বলল, তুমি এতটা নিষ্ঠুর কেন আয়ান? তুমি কেন বুঝতে পারছো না আমি ফারিয়াকে তোমার আশেপাশে সহ্য করতে পারি না? কেন সহ্য করতে পারেন না ম্যাম? আমি তো আপনার কেউ না, আমি তো শুধু একটা কন্ট্রাক্টেড ডিল। তাহলে আমার আশেপাশে কে থাকলো আর কে গেল তাতে আপনার কি যায় আসে? যায় আসে আয়ান, আমার অনেক কিছু যায় আসে। তুমি কালকে রিয়াদকে আমার কেবিনে দেখে যেমন ইনসিকিউর ফিল করেছিলে, আজ ফারিয়াকে তোমার এত কাছে দেখে আমারও ঠিক তেমন ইনসিকিউর লেগেছে। ইনসিকিউরিটি শুধু ভালোবাসার মানুষের জন্যই হয় ম্যাম, আর আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো শুধু আমাকে কিনেছেন। তুমি বারবার আমাকে কেন এই কথাটা মনে করিয়ে দিচ্ছ আয়ান? আমি তো তোমার বাবার জন্য নিরুপায় ছিলাম। আমি কি একবারও তোমাকে অসম্মান করেছি? আপনি আমাকে পদে পদে অসম্মান করেছেন ম্যাম। আপনি আমাকে স্বামী সাজার অধিকার দেননি, আপনি আমাকে আপনার খাটে বসতে দেননি, আপনি আমাকে রিয়াদের সামনে থার্ড ক্লাস এমপ্লয়ি শুনতে দিয়েছেন। এর চেয়ে বড় অসম্মান আর কি হতে পারে?
আমি রিয়াদকে থাপ্পড় মেরে বের করে দিতে চেয়েছিলাম আয়ান, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। তুমি আমাকে একটুও সম্মান দিলে না আয়ান। সময়? আমি আপনাকে গত 3টে বছর ধরে সময় দিয়েছি ম্যাম। আপনি তো জানেনই না আমি আপনাকে কতটা ভালোবাসতাম। কি বললে তুমি? 3 বছর? হ্যাঁ ম্যাম, 3 বছর। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম। আপনার একটা ছবির জন্য, আপনার একটা হাসির জন্য আমি পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াতাম। তুমি আমাকে ভালোবাসতে আয়ান? তুমি আমাকে আগে কেন বলনি? কিভাবে বলতাম ম্যাম? আপনি ছিলেন 3 বছরের সিনিয়র আর আমি একটা সাধারণ জুনিয়র ছেলে। আপনার রাগী চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার কোনোদিন ছিল না। আর আজ যে তুমি আমার চোখে চোখ রেখে এত কথা বলছো, আজ তোমার সাহস কোত্থেকে এলো আয়ান? আজ আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে ম্যাম। আমি যে মেঘলাকে দূর থেকে ভালোবাসতাম, সেই মেঘলা কখনো কাউকে জেদের বশে চাকরি থেকে বের করে দিতে পারে না। আপনি সেই মেঘলা নন, আপনি শুধু একজন ইগোইস্টিক এমডি। আমাকে ইগোইস্টিক বলো না আয়ান, প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না। মেঘলা দৌড়ে গিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেঘলা আয়ানের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও আয়ান। আমি ফারিয়াকে দেখে জেলাস হয়ে গিয়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে ওর সাথে হাসতে দেখে। তুমি শুধু আমার আয়ান, তুমি আর কারোর দিকে তাকাতে পারবে না। ম্যাম প্লিজ আমাকে ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, দরজা লক করা আছে। আয়ান, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমি জুনিয়র সিনিয়র এইসব কিছু বুঝি না। আমি শুধু জানি তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি তো 3rd ক্লাস এমপ্লয়ি ম্যাম, আমার তো আপনার লেভেলে যাওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি আবার আমাকে খোঁচা দিচ্ছ আয়ান। আমি তোমাকে আমার লেভেলের চেয়ে অনেক উপরে বসিয়েছি। তুমি আমার স্বামী আয়ান, আমার স্বামী। কন্ট্রাক্ট স্বামী ম্যাম, যার মেয়াদ আপনার বাবা সুস্থ হওয়া পর্যন্ত। আমি কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে দেবো আয়ান। কোনো কন্ট্রাক্ট নেই আমাদের মাঝে। আমি আজ থেকে তোমাকে তোমার সব অধিকার দিয়ে দিলাম। তুমি আমাকে শাসন করবে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করবে। এত সহজ নয় ম্যাম। ভালোবাসা কোনো সুইচ না যে আজ অন করলেন আর কাল অফ করে দিলেন। আপনি আজ আবেগ নিয়ে কথা বলছেন, কাল আবার এমডি হয়ে আমাকে স্টোর রুমে কাজ করতে পাঠাবেন। আমি পাঠাবো না আয়ান, বিশ্বাস করো। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমাকে ভালোবাসি আয়ান, আমি সত্যিই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। মেঘলার মুখে ভালোবাসি শব্দটা শুনে আয়ান যেন পাথর হয়ে গেল। গত 3 বছর ধরে আয়ান এই শব্দটার জন্যই অপেক্ষা করেছিল। আয়ান কাঁপা কাঁপা হাত তুলে মেঘলার পিঠে রাখলো। আয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আয়ান ফিসফিস করে বলল, আপনি সত্যি বলছেন ম্যাম? আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমার মতো জুনিয়রকে ভালোবাসতে পারবেন তো? জুনিয়র সিনিয়র শুধু ভার্সিটিতে আর অফিসে আয়ান। ভালোবাসায় কোনো জুনিয়র সিনিয়র থাকে না। তুমি আমার স্বামী আর আমি শুধু তোমার মেঘলা। তুমি আর কোনোদিন আমাকে ম্যাম বলে ডাকবে না। কিন্তু আপনি যদি আবার আমাকে দূরে সরিয়ে দেন মেঘলা, আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দিব না আয়ান, আমি প্রমিস করছি। আমি তোমার সব অভিমান, সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। মেঘলা, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি আপনাকে রিয়াদের সাথে দেখে পাগল হয়ে যাচ্ছিলাম মেঘলা। আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি জানি আয়ান, আমি জানি। আমাকে আর কখনো একা ছেড়ে যাওয়ার কথা বলবে না আয়ান, আমি মরে যাব। আয়ান মেঘলাকে নিচের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। দুজনের চোখের পানিতে সব মান অভিমান, জেলাসি আর ইগোর দেওয়াল যেন এক নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তুমি এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছো আয়ান? অফিসে যাওয়ার জন্য তো আমি রেডি হচ্ছি, তোমার তো আজ ছুটি। আমি আপনাকে দেখছি মেঘলা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কাল কেবিনে যা হলো তা সত্যি ছিল। আমার বারবার মনে হচ্ছে এটা কোনো সুন্দর স্বপ্ন। আমি ঘুম থেকে উঠলেই দেখবো আপনি আবার সেই রাগী এমডি হয়ে গেছেন আর আমাকে স্টোর রুমে কাজ করতে পাঠাচ্ছেন। তুমি বড্ড বেশি ভাবো আয়ান। আমি রাগী এমডি শুধু অফিসের ওই চেয়ারটায় বসলে থাকি, কিন্তু এই ঘরের 4 দেওয়ালের মাঝে আমি শুধুই তোমার মেঘলা। তুমি কাছে আসো, আমার শাড়িটার পিন লাগিয়ে দাও। আয়ান ধীর পায়ে মেঘলার পেছনে গিয়ে দাঁড়ালো।
মেঘলার ভেজা চুলের মিষ্টি সুবাস আয়ানের মাতাল করে দিচ্ছে। আয়ান কাঁপা কাঁপা হাতে মেঘলার শাড়ির পিনটা লাগিয়ে দিল। মেঘলা আয়নার দিকে তাকিয়ে আয়ানের হাতের উপর নিজের হাতটা রাখলো। মেঘলা আয়ানের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি এত কাঁদছো কেন আয়ান? আমি তোমার স্ত্রী, আমাকে ছুতে তোমার এত ভয় কেন? ভয় না মেঘলা, এটা একটা অদ্ভুত সম্মান আর আবেগ। 3টে বছর আমি আপনাকে দূর থেকে দেখেছি। আপনার একটা হাসির জন্য আমি পুরো ভার্সিটি চক্কর কাটাতাম। আজ আপনি এতটা কাছে, তাই আমার বুকের ভেতরটা কেমন যেন করে। পাগল একটা। শোনো, আজ আমি অফিসে যাচ্ছি, তুমি রেস্ট নেবে, আর দুপুরে আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দেব। তুমি একদম বাইরে যাবে না। কিন্তু মেঘলা, অফিসে তো আজ ওই বড় টেন্ডারটা ড্রপ করার কথা। আমি তো সেই প্রজেক্টের মেইন ফাইলে কাজ করেছি। আমার তো সেখানে থাকাটা খুব জরুরি। আমি জানি আয়ান, কিন্তু তোমার শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। তুমি কাল জ্বরে কতটা কষ্ট পেয়েছো আমি দেখেছি। প্রজেক্ট আমি আর তানিয়া মিলে সামলে নেব। তুমি শুধু নিজের খেয়াল রাখবে। আমি ঠিক আছি মেঘলা, আমাকে আপনার সাথে যেতে দিন প্লিজ। আমি আপনার কাজের কোনো ক্ষতি হতে দেব না। তুমি কথা শুনতে চাও না কেন আয়ান? ঠিক আছে চলো, কিন্তু অফিসে গিয়ে আমার চোখের আড়ালে একদম যাবে না। মেঘলা আর আয়ান একসাথে অফিসে পৌঁছলো। মেঘলা নিজের কেবিনে চলে গেল আর আয়ান নিজের ডেস্কে গিয়ে বসলো। আয়ানের চোখে আজ অন্যরকম একটা দীপ্তি। ফারিয়া দূর থেকে আয়ানকে দেখেও আজ আর কাছে আসলো না। মেঘলার ওয়ার্নিং ফারিয়া খুব ভালো করেই মনে রেখেছে। অন্যদিকে কোম্পানির বোর্ডরুমে মেঘলার চাচা কবির আর তার ছেলে আরিয়ান বসে একটা ফাইল ঘাটছিল। আরিয়ান কুটিল হেসে বলল, বাবা, এই আয়ান ছেলেটা মেঘলার খুব কাছের হয়ে উঠেছে। মেঘলা ওকে চোখে চোখে রাখে। আজ এই সুযোগ ওকে মেঘলার চোখ থেকে চিরতরে নামিয়ে দেওয়ার। তুই ঠিক কাজ করেছিস তো আরিয়ান? টেন্ডারের অরিজিনাল ফাইলটা ঠিক মতো সরিয়েছিস তো? একদম বাবা, আর শুধু সরাইনি, টেন্ডার অ্যামাউন্ট আর সব সিক্রেট ইনফরমেশন দিয়ে কোম্পানিতে মেল করে দিয়েছি। আর সেই মেলটা আমি করছি আয়নের ল্যাপটপ থেকে। আয়নের পাসওয়ার্ড আমি কাল রাতেই হ্যাক করে নিয়েছিলাম। সাব্বাস আমার ছেলে। বোর্ডে যখন প্রমাণ হবে যে আইন এই কোম্পানির সিক্রেট আমাদের রাইভাল রিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে, তখন মেঘলা নিজের হাতে ওই ফকিনের পুতকে পুলিশে দেবে। মেঘলার ইগো খুব সাংঘাতিক। আরিয়ান আর কবির মিলে শয়তানি হাসি হাসতে লাগলো। দুপুর 1টায় বোর্ড মিটিং শুরু হলো। মেঘলা এমডির চেয়ারে বসে আছে। আয়ান মেঘলার ঠিক পেছনে দাঁড়িয়ে প্রজেক্টের ফাইল হাতে নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ কবির সাহেব টেবিল চাপড়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলল, মেঘলা, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব এই সাধারণ একটা জুনিয়র এমপ্লয়ের হাতে কিভাবে দিলে? তুমি কি জানো এই ছেলেটা আমাদের কত বড় ক্ষতি করেছে? আপনি কি বলছেন চাচা? আয়ান তো প্রজেক্টের কাজ খুব নিখুঁতভাবে করেছে, ক্ষতি হবে কেন? নিখুঁতভাবে শুধু কাজ করেনি, মেঘলা নিখুঁতভাবে আমাদের কোম্পানির সাথে বেইমানিও করেছে। এই আয়ান আমাদের টেন্ডার সব সিক্রেট ইনফরমেশন আমাদের রাইভাল রিয়াদের কাছে বিক্রয় করে দিয়েছে। আরিয়ানের কথা শুনে পুরো বোর্ডরুমে পিনপতন নীরবতা নেমে আসলো। মেঘলা চমকে গিয়ে উঠে দাঁড়ালো। আয়ানের হাত থেকে ফাইলটা ফ্লোরে পড়ে গেল। আয়ান কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এসব কি বলছেন আরিয়ান স্যার? আমি কেন ইনফরমেশন লিক করতে যাব? আমি তো এমন কিছুই করিনি। চুপ কর বেয়াদব। চুরি করে আবার সাধু সাজা হচ্ছে। মেঘলা, এই দেখ প্রমাণ। আয়ানের অফিসিয়াল ইমেল থেকে রিয়াদের আইডিতে কাল রাতে এই টেন্ডারের কপি সেন্ড করা হয়েছে। এই দেখ ল্যাপটপের আইপি অ্যাড্রেস আর ইমেল লগ। কবির সাহেব মেঘলার সামনে একটা ল্যাপটপ ঘুরিয়ে ধরলো। মেঘলা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আয়ানের আইডি থেকে রিয়াদকে মেইল করা হয়েছে। মেঘলার মাথার ভেতরটা ঘুরতে লাগলো। আরিয়ান মেঘলার নীরবতায় সুযোগ নিয়ে আয়ানের কলার চেপে ধরে বলল, তোকে আজ আমি পুলিশের হাতে দেব। তুই একটা রাস্তার ভিখারি, আমাদের কোম্পানির সাথে গাদ্দারি করছিস। আরিয়ান, আয়ানের কলার ছাড়ো। মেঘলার ধমক শুনে আরিয়ান চমকে আয়ানের কলার ছেড়ে দিল। মেঘলা আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগী গলায় বলল, আমার এমপ্লয়ের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে আরিয়ান? আর আয়ান এমন কাজ করতে পারে না, আমি গ্যারান্টি দিচ্ছি।
তুমি অন্ধ হয়ে গেছো মেঘলা। চোখের সামনে প্রমাণ থাকতে তুমি একটা চোরকে সাপোর্ট করছো। এই ছেলেটার সাথে তোমার এত কিসের সম্পর্ক যে তুমি কোম্পানির লস মেনে নিচ্ছ? সম্পর্কটা আপনাদের জানার দরকার নেই চাচা, কিন্তু আমি বলছি এই মেল আয়ান করেনি। আয়ান কাল রাতে আমার সাথেই ছিল, ওর প্রচন্ড জ্বর ছিল, সারা রাত ঘুমায়নি। ও মেল করবে কখন? ও তোমার সাথে ছিল মানে? মেঘলা, তুমি কি বলছো এসব? একটা জুনিয়র এমপ্লয়ি এত রাতে তোমার ফ্ল্যাটে কি করছিল? আরিয়ানের প্রশ্নে মেঘলা বুঝতে পারলো সে রাগের মাথায় সত্যিটা বলে ফেলেছে। আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ানের আত্মসম্মান আজ সবার সামনে ধুলোয় মিশে যাচ্ছে। মেঘলা একটা গভীর শ্বাস নিয়ে পুরো বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আয়ান আমার ফ্ল্যাটে ছিল কারণ আয়ান আমার স্বামী। আমরা বিয়ে করেছি, আর আমার স্বামীর উপর আমি এতটুকু বিশ্বাস রাখি যে ও কখনো টাকার লোভে আমার কোম্পানির সাথে বেইমানি করবে না। মেঘলার মুখে স্বামী শব্দটা শুনে পুরো বোর্ডরুমে যেন বোমা ফাটলো। কবির সাহেব আর আরিয়ানের বুক ফ্যাকাশে হয়ে গেল। আয়ান চমকে মেঘলার দিকে তাকালো। আয়ান ভাবতেও পারেনি মেঘলা সবার সামনে ওকে স্বামীর স্বীকৃতি দেবে। মেঘলা আয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, চাচা, এই মেল ফেক। কেউ আয়নের আইডি হ্যাক করে এই কাজ করছে। আমি আইটি ডিপার্টমেন্টকে দিয়ে এক্ষুনি চেক করাচ্ছি, আর যদি প্রমাণ হয় যে এটা আপনাদের কারো কাজ, তাহলে আমি আপনাদের কোম্পানির বোর্ড থেকে বের করে দেব। মেঘলার হুমকিতে আরিয়ান আর কবির সাহেব ঢোক গিলল। মেঘলা আয়ানকে নিয়ে হনহন করে কেবিনের দিকে চলে গেল। কেবিনে ঢুকে মেঘলা আয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও আয়ান। আমি তোমাদের প্রোটেক্ট করতে গিয়ে সবার সামনে আমাদের বিয়ের কথা বলে দিলাম। আমি জানি তুমি অপমানিত ফিল করছো, কিন্তু আমি তোমাকে চোর অপবাদ নিয়ে জেলে যেতে দিতে পারতাম না। আপনি কাঁদছেন কেন মেঘলা? আপনি আজ আমাকে যতটা সম্মান দিয়েছেন ততটা সম্মান তো আমি নিজের কাছেও আশা করিনি। আপনি সবার সামনে আমাকে আপনার স্বামী বলে স্বীকার করেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি তোমাকে ভালোবাসি আয়ান। আমি আইটি টিমকে দিয়ে ওই আরিয়ানের সব কুকীর্তি বের করব। তুমি একদম মন খারাপ করবে না। আয়ান মেঘলার কপালে আলতো করে চুমু দিল। অফিস শেষে আয়ান আর মেঘলা একসাথে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু আয়ানের মনে কোথাও একটা খচখচ করছিল। রিয়াদের নামটা বারবার আসায় আয়ানের ভেতরের পুরনো ইনসিকিউরিটি আবার মাথা চারা দিয়ে উঠছিল। রাতে মেঘলা যখন ফ্রেশ হতে বাথরুমে গেল, তখন আয়ানের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। আয়ান মেসেজটা ওপেন করতেই চমকে উঠলো। মেসেজে একটা অডিও রেকর্ডের একটা ছবি ছিল। ছবিটা ছিল মেঘলা আর রিয়াদের একটা পুরনো হাসি মুখের ছবি, আর অডিওটা ছিল রিয়াদের গলার। আয়ান কাঁপা কাঁপা হাতে অডিওটা প্লে করলো। কিরে ফকিনের পুত, আজ তো মেঘলা তোকে বাঁচিয়ে নিল, কিন্তু তুই কি ভাবছিস মেঘলা তোকে ভালোবাসে? তুই তো একটা খেলনার পুতুল আয়ান। মেঘলার বাবা অসুস্থ, তাই মেঘলা তোকে কন্ট্যাক্টে বিয়ে করেছে, এটা আমি জানি। আর টেন্ডারের ইনফরমেশন মেঘলা নিজেই আমাকে দিয়েছে। মেঘলা এখনো আমাকেই ভালোবাসে, ও শুধু তোকে বলির ফাটা বানাতে চাচ্ছে। কাজ শেষ হলে তোকে ডিভোর্স দিয়ে ও ঠিক আমার কাছেই ফিরে আসবে। অডিওটা শোনার পর আয়ানের মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। আয়ানের মনে হতে লাগলো চারপাশের সব দেওয়াল ওর উপর ভেঙে পড়ছে। আয়ান নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলো। আয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, মেঘলা কি তাহলে সত্যি আমাকে ভালোবাসে না? কাল রাতের ওই কথাগুলো কি শুধু আমাকে প্রোটেক্ট করার একটা নাটক ছিল? মেঘলা কি এখনো রিয়াদকেই ভালোবাসে? না হলে রিয়াদ আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা জানলো কি করে? মেঘলাই কি রিয়াদকে সব বলেছে? আয়ানের ভেতরের জেদ আর হীনমন্যতা ভালোবাসাকে গ্রাস করে নিল। আয়ান দ্রুত নিজের ব্যাগটা বের করে জামা কাপড় ভরতে লাগলো। মেঘলা বাথরুম থেকে বেরিয়ে আয়ানকে ব্যাগ গোছাতে দেখে অবাক হয়ে গেল। মেঘলা দৌড়ে গিয়ে আয়ানের হাত ধরে বলল, তুমি এসব কি করছো আয়ান? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমাকে ছেড়ে দিন ম্যাম, আমার কন্ট্রাক্টের মেয়াদ শেষ। আমি আর আপনার এই নোংরা খেলায় থাকতে চাই না। ম্যাম? তুমি আবার আমাকে ম্যাম ডাকছো আয়ান? তুমি কি পাগল হয়ে গেলে হঠাৎ করে? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি ভালো করেই জানেন। আপনি আমাকে স্বামীর অধিকার দিয়েছেন, সবার সামনে প্রোটেক্ট করেছেন, কিন্তু আপনার মনের ভেতরে এখনো ওই রিয়াদ বসে আছে। আপনি রিয়াদকে টেন্ডার দিয়েছেন আর আমাকে বলির পাঠা বানিয়েছেন।
আয়ান তুমি এসব কি বলছো? আমি রিয়াদকে টেন্ডার দেবো কেন? তুমি কার কথা শুনে আমাকে এত বড় অপবাদ দিচ্ছ? আমি প্রমাণ পেয়েছি ম্যাম, রিয়াদ আমাকে সব বলেছে। আপনারা দুইজনে মিলে আমাকে নিয়ে খুব ভালো খেলছেন। আমি গরিব হতে পারি ম্যাম, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। আমি আপনার দয়ার পাত্র হয়ে থাকতে পারবো না। আয়ান, রিয়াদ তোমাকে মিথ্যা বলছে। ও আমাদের আলাদা করার জন্য এসব ষড়যন্ত্র করছে। তুমি ওকে বিশ্বাস করছো আর আমাকে ভুল বুঝছো। আয়ান, তুমি কাল রাতে আমাকে কত কথা দিলে, আর আজ সামান্য একটা অডিও শুনে আমাকে ছেড়ে দিচ্ছ। অডিওটা সামান্য নয় ম্যাম, রিয়াদ আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা জানে। আপনি ছাড়া এই কথা আর কে জানে ম্যাম? আপনি ওকে সব বলেছেন। আপনি বাবার জন্য আমাকে ব্যবহার করেছেন। মেঘলা আয়ানের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেললো। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি কাউকে কিছু বলিনি আয়ান, বিশ্বাস করো। রিয়াদ হয়তো কারো কাছ থেকে শুনেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আয়ান। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমার পা ধরছি আয়ান, তুমি আমাকে একা করে দিও না। পা ছাড়ুন ম্যাম। আমার মতো একটা থার্ড ক্লাস এমপ্লয়ির পা ধরলে আপনার রেপুটেশন খারাপ হবে। আপনি আপনার লেভেলের মানুষের কাছে ফিরে যান। আমি চললাম। আয়ান এক ঝটকায় মেঘলার হাত ছাড়িয়ে নিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা ফ্লোরে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। মেঘলার ইগো আজ একদম চুরমার হয়ে গেছে। মেঘলা দৌড়ে দরজার কাছে গিয়ে আয়ানকে ডাকতে চাইলো, কিন্তু মেঘলার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মেঘলা দরজার আড়ালে বসে ডুকরে কাঁদতে লাগলো। তুমি আমাকে এতটা ভুল বুঝলে আয়ান। আমার 3 বছরের জুনিয়র হয়ে তুমি আমার বুকের এতটা গভীরে জায়গা করে নিলে, আর এক মুহূর্তে আমাকে এতটা একা করে দিয়ে চলে গেলে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আয়ান? আয়ান বৃষ্টি ভেজা রাস্তায় একা হাঁটতে লাগলো। আয়ানের চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। আয়ান বুঝতে পারছে না সে ঠিক করলো নাকি ভুল, কিন্তু তার ভেতরের ইনসিকিউরিটি তাকে মেঘলার কাছে ফিরতে দিচ্ছে না। আয়ান একটা পুরনো বস্তির মেসে গিয়ে উঠলো। সেখানে একটা ভাঙা ঘরে আয়ান নিজের ব্যাগটা রেখে ফ্লোরে বসে পড়লো। আয়ান মেঘলার সেই পুরনো ডায়েরিটা বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মেঘলা, কিন্তু আমি আপনার যোগ্য না। আমি আপনার পাশে থাকলে আপনার শুধু অপমানই হবে। আপনি ভালো থাকুন আপনার সেই পুরনো ভালোবাসার সাথে। পরের দিন সকালে অফিসে মেঘলা একদম পাথরের মতো বসে আছে। মেঘলার চোখ মুখ ফুলে আছে সারা রাত কাদার জন্য। তানিয়া কেবিনে ঢুকে মেঘলার অবস্থা দেখে চমকে গেল। তানিয়া কাছে গিয়ে বলল, ম্যাম আপনার কি হয়েছে? আপনি এতটা আপসেট কেন? আর আয়ন কোথায়? ও তো আজ অফিসে আসেনি। আয়ান আর আসবে না তানিয়া। আয়ান আমাকে ছেড়ে চলে গেছে। ও আমাকে ভুল বুঝেছে। কি বলছেন ম্যাম? আয়ন তো আপনাকে পাগলের মতো ভালোবাসে। ও কিভাবে আপনাকে ছেড়ে যেতে পারে? রিয়াদের ষড়যন্ত্রের জন্য ও আমাকে ভুল বুঝেছে। তানিয়া তুমি এক্ষুনি আইটি টিমকে ডেকে আয়ানের ল্যাপটপ চেক করাও। আমাকে যেইভাবেই হোক রিয়াদের এই চক্রান্তের প্রমাণ বের করতে হবে। আমি আমার আয়ানকে ফিরিয়ে আনবই। তানিয়া দ্রুত আইটি টিমকে কাজে লাগিয়ে দিল। এদিকে বস্তির মেসে আয়ান জ্বরে কাঁপছে। কাল রাতের বৃষ্টির কারণে আয়ানের অ্যালার্জি আবার বেড়ে গেছে। আয়ানের মেসে খাওয়ার মতো কোনো খাবার নেই। আয়ান ফ্লোরে শুয়ে মেঘলার কথা মনে করে বিড়বিড় করছে। মেঘলা, আপনি কি একবারও আমার কথা ভাবছেন না? আপনি কি আমাকে সত্যি একটু ভালোবাসেননি? 3 দিন কেটে গেল, আয়ান জ্বরে ধুঁকছে আর মেঘলা অফিসে পাগলের মতো আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। অবশেষে 3 দিন পর আইটি টিম প্রমাণ করলো যে আরিয়ানের ল্যাপটপ থেকে আয়ানের আইডি হ্যাক করে মেইল পাঠানো হয়েছিল, আর রিয়াদ আরিয়ানকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। মেঘলা প্রমাণ পেয়ে আরিয়ান আর কবির সাহেবকে পুলিশের হাতে তুলে দিল। আপনারা আমার কোম্পানি আর আমার ভালোবাসার সাথে বেইমানি করেছেন। আমি আপনাদের কাউকেই ছাড়বো না। মেঘলা তানিয়াকে সাথে নিয়ে পাগলের মতো আয়ানকে খুঁজতে বের হলো। মেঘলা আয়ানের বাবার বাড়িতে গিয়ে জানতে পারলো আয়ান সেখানে যায়নি। মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠলো। আয়ান অসুস্থ শরীরে কোথায় গেল? মেঘলা রহিম চাচাকে নিয়ে শহরের সব সস্তা মেস আর বস্তিতে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক বস্তির ভাঙা ঘরের সামনে এসে মেঘলা থমকে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে আয়ানের গোঙানির শব্দ আসছে। মেঘলা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দেখলো আয়ান ফ্লোরে পড়ে আছে। আয়ানের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আর আয়ান জ্ঞান হারানোর মতো অবস্থায় আছে। আয়ান,
মেঘলা দৌড়ে গিয়ে আয়ানের মাথাটা নিজের কোলে তুলে নিল। মেঘলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আয়ানের গালে হাত বুলিয়ে বলল, তুমি নিজের এই অবস্থা কি করেছো আয়ান? তুমি এতটা জেদি কেন? আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, আর তুমি এখানে এভাবে পড়ে আছো। মেঘলা, আপনি এসেছেন? আপনি তো রিয়াদের কাছে। চুপ, একদম চুপ। কোনো রিয়াদ নেই। রিয়াদ আর আরিয়ান মিলে তোমাকে ফাঁসিয়েছিল। আমি প্রমাণ বের করে ওদের পুলিশের হাতে দিয়েছি আয়ান। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারি না আয়ান। তুমি আমাকে এতটা ভুল কিভাবে বুঝলে? আয়ান মেঘলার কথা শুনে অবাক হয়ে মেঘলার চোখের দিকে তাকালো। আয়ানের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আয়ান দুর্বল হাতে মেঘলার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিন মেঘলা। আমি আমার ইনসিকিউরিটির জন্য আপনাকে এত বড় অপমান করেছি। আমি সত্যি আপনার যোগ্য না। তুমি আবার যোগ্যতার কথা বলছো আয়ান? আমি তোমাকে এক্ষুনি থাপ্পড় মারবো। তুমি আমার স্বামী, তুমি আমার ভালোবাসা। তুমি ছাড়া আমার আর কোনো যোগ্যতা নেই আয়ান। চলো বাড়ি চলো। মেঘলা রহিম চাচার সাহায্যে আয়ানকে ধরে গাড়িতে তুলল। মেঘলা আয়ানকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে বসে রইল। মেঘলার চোখের পানিতে আয়ানের সব কষ্ট যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আয়ান, তুমি চোখ খোলো। ডক্টর, আপনি কিছু করছেন না কেন? ওর শরীর এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন ডক্টর? ও শ্বাস নিতে পারছে না কেন? আয়ান, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মেঘলা ম্যাডাম, আপনি একটু শান্ত। পেশেন্টের পালস খুব উইক। এতক্ষণ বৃষ্টিতে ভিজে আর অযত্নে ওনার লাংসে ইনফেকশন হয়ে গেছে। আমি কড়া পাওয়ারের ইনজেকশন দিয়েছি। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আমি ওকে কোথাও যেতে দেব না ডাক্তার। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও আমি আয়ানকে সুস্থ করে তুলবো। আপনি শুধু ওকে বাঁচিয়ে দিন। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। মেঘলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আয়ানের বরফের মতো ঠান্ডা হাতটা নিজের গালের সাথে চেপে ধরলো। ডক্টর আনিস দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘলার বিশাল ডুপ্লেক্স বাড়ির নিচের বেডরুমে আজ আয়ান শুয়ে আছে। মেঘলা নিজের এমডি পজিশন, জেদ আর ইগো সবকিছু ভুলে আজ শুধু একজন সাধারণ স্ত্রীর মতো আয়ানের শয্যা পাশে বসে আছে। মেঘলার চোখের পানিতে আয়ানের হাতের উল্টো পিঠ ভিজে যাচ্ছে। মেঘলা বিড়বিড় করে বলতে লাগলো, আমি কতটা পাষাণ ছিলাম আয়ান। তুমি আমার 3 বছরের জুনিয়র হয়েও আমাকে এতটা ভালোবেসেছো, আর আমি শুধু আমার স্ট্যাটাস আর জেদের বসে তোমাকে কষ্ট দিয়ে গেছি। রিয়াদের ওই সামান্য কথায় আমি যদি তোমাকে ভুল না বুঝতাম, তাহলে আজ তোমাকে এই মৃত্যু সজ্জার পড়ে থাকতে হতো না। আমাকে ক্ষমা করে দাও আয়ান। আমি তোমার সব অভিমান আমার ভালোবাসা দিয়ে ভাঙবো। মেঘলা সারা রাত চোখের পাতা এক করলো না। আয়ানের কপালে জলপট্টি দেওয়া থেকে শুরু করে ওর হাত পা মেসেজ করে দেওয়া সবকিছু মেঘলা নিজের হাতে করলো। ভোরের দিকে আয়ানের জ্ঞান ফিরল। আয়ান খুব দুর্বল ভাবে চোখ মেলে দেখলো মেঘলা ফ্লোরে বসে ওর খাটের একপাশে মাথা রেখে ঘুমাচ্ছে। মেঘলার ফ্যাকাশে মুখ আর চোখের নিচে গভীর কালি দেখে আয়ানের বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে গেল। আয়ান কাঁপা কাঁপা হাত বাড়িয়ে মেঘলার মাথায় হাত রাখতেই মেঘলা ধরপড় করে উঠে বসলো। মেঘলা আয়ানকে চোখ খুলতে দেখে আনন্দে কেঁদে ফেলে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান, তুমি চোখ খুলেছো? আমার বুকের ভেতরটা এতক্ষণ কেমন যে করছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি আর কোনোদিন আমাকে এইভাবে ছেড়ে যাবে না আয়ান। আমি মরে যাব তোমাকে ছাড়া। আয়ান মেঘলার স্পর্শে থমকে গেল। আয়ানের মনে পড়ে গেল রিয়াদের কথাগুলো আর নিজের দারিদ্র্যের কথা। আয়ান খুব সাবধানে মেঘলাকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কাঁদছেন কেন ম্যাম? আমি তো ঠিক আছি। আমি আপনার এমপ্লয়ি। আমার জন্য আপনার এতটা কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। ম্যাম? তুমি আবার আমাকে ম্যাম বলছো আয়ান? আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার স্ত্রী, আমি তোমার মেঘলা। তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিচ্ছ কেন আয়ান? আমি তো রিয়াদ আর আরিয়ানের চক্রান্তের সব প্রমাণ তোমাকে দিয়েছি। ওরা পুলিশের হাতে ধরা পড়েছে, তবুও তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। ক্ষমার কথা এখানে আসছে না ম্যাম। আমি শুধু আমার বাস্তবতাকে মেনে নিয়েছি। আপনি আরিয়ান স্যারকে জেলে দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার আর আমার মাঝখানের ওই বিশাল দেয়ালটা তো ভাঙতে পারেননি। আপনি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, এই কোম্পানির এমডি, আর আমি তো শুধু একটা 3,000 টাকা ভাড়ার মেসে থাকা 3rd ক্লাস এমপ্লয়ি। আয়ান, তুমি আবার নিজের স্ট্যাটাস নিয়ে কথা বলছো। আমি কি একবারও তোমাকে এইসব বলেছি? আমি তো শুধু তোমার ভালোবাসা চেয়েছি,
আপনি না চাইলেও আপনার চারপাশের পৃথিবী আমাকে বারবার মনে করিয়ে দেয় ম্যাম। আমি আপনার হাত ধরে রাস্তায় হাঁটলে মানুষ আপনাকে সম্মান করবে আর আমাকে বলবে টাকার লোভে বিয়ে করা একটা ফকিন্নির পুত। আমি এই অপমান নিয়ে বাঁচতে পারবো না ম্যাম। আমার বাবার একটা সম্মান আছে। আমি আপনার কন্ট্রাক্ট ম্যারেজ থেকে মুক্তি চাই। আয়ানের কথা শুনে মেঘলার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। মেঘলা আয়ানের হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, তুমি কন্ট্রাক্টের কথা বলে আমাকে আর দগ্ধ করো না আয়ান। আমি ভুল করেছিলাম বাবার জীবন বাঁচাতে তোমাকে ওইভাবে বাধ্য করে, কিন্তু আমি যে সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আয়ান। আমার ইগো, আমার অহংকার সবকিছু তোমার ভালোবাসার কাছে হেরে গেছে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও এনো না, আমি পাগল হয়ে যাব আয়ান। আপনি আবেগ দিয়ে কথা বলছেন ম্যাম, কিন্তু আমি বিবেক দিয়ে ভাবছি। আপনার বাবা সুস্থ হয়ে গেছেন, আমাদের বিয়ের ডিল এখানেই শেষ। আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। আয়ান খাট থেকে নামতে গেলেই মেঘলা আয়ানকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিয়ে ওর বুকের উপর মাথা রেখে পাগলের মতো কাঁদতে লাগলো। ঠিক তখনই মেঘলার বেডরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেঘলার মা শিরিন বেগম। শিরিন বেগম আয়ানকে মেঘলার বিছানায় দেখে রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, মেঘলা, এইসব কি হচ্ছে তোর রুমে? এই ভিখারি ছেলেটা তোর বিছানায় কি করছে? তুই ওকে ওই বস্তি থেকে আবার আমার বাড়িতে তুলে এনেছিস? শিরিন বেগমের চিৎকার শুনে মেঘলা আর আয়ান চমকে উঠল। মেঘলা দ্রুত আয়ানকে ছেড়ে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আম্মু, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? তোমার কোনো খেয়াল আছে? আয়ান আমার স্বামী, ও সুস্থ ছিল, তাই ও অসুস্থ ছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। তুমি ওকে ভিখারি বলার কে? তুই আমাকে শেখাবি আমি কাকে কি বলবো? তুই তো এই ছেলেটাকে শুধু তোর বাবার জেদ মেটানোর জন্য কন্ট্রাক্টে বিয়ে করেছিলে। একটা ডিল ছিল তোদের মাঝে, তাহলে এই সস্তা রোমান্স কিসের? তুই কি তোর এমডি পজিশন আর স্ট্যাটাস সব ভুলে গেছিস? শিরিন বেগমের কথাগুলো ঠিক তীরের মতো আয়ানের বুকে বিঁধল। আয়ান স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। ঠিক সেই মুহূর্তে রুমের বাইরে থেকে একটা বজ্র কঠিন কণ্ঠস্বর ভেসে আসলো, তার মানে এই বিয়েটা কোনো সম্মানজনক বিয়ে ছিল না, এই বিয়েটা ছিল একটা নোংরা ডিল, একটা কন্ট্রাক্ট। সবাই দরজার দিকে তাকাতেই দেখলো আয়ানের বাবা জালাল সাহেব আর মা রেহেনা বেগম দাঁড়িয়ে আছে। জালাল সাহেবের চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। রেহানা বেগম মুখে আঁচল চেপে কাঁদছেন। আয়ান নিজের বাবাকে দেখে ভয়ে আর লজ্জায় খাট থেকে নেমে ফ্লোরে দাঁড়িয়ে পড়ল। জালাল সাহেব ধীর পায়ে আয়ানের সামনে এসে দাঁড়ালো। জালাল সাহেব রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই তোর বাবার সম্মান একটা কন্ট্রাক্টের বিনিময়ে বিক্রি করে দিয়েছিস আয়ান। তুই একটা বড়লোক মেয়ের টাকার কাছে নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে এই বাড়িতে কুকুরের মতো পড়ে আছিস। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম? আব্বু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি টাকার জন্য কিছু করিনি আব্বু। আহসান আঙ্কেলের জীবন বাঁচানোর জন্য ম্যাম আমাকে বাধ্য করেছিল, আর তোমার নামে যে মিথ্যা মামলাটা দিয়েছিল সেটা থেকে তোমাকে বাঁচাতে আমি নিরুপায় ছিলাম আব্বু। চুপ কর বেয়াদব, তুই আমাকে মিথ্যে মামলার ভয় দেখাচ্ছিস? আমি সারা জীবন সততার সাথে মাথা উঁচু করে বেঁচেছি। আমি জেলে পচে মরে যেতাম, তবুও তুই আমাকে বাঁচানোর জন্য এই বড়লোক অহংকারী মানুষদের কাছে হাত পাতলি কেন? জালাল সাহেব রাগের সজোরে আয়ানের গালে একটা থাপ্পড় মেরে বসলো। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা স্তব্ধ হয়ে গেল। আয়ান ছিটকে ফ্লোরে পড়ে গেল। আয়ানের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। মেঘলা চিৎকার করে উঠে আয়ানের কাছে ছুটে গেল। আঙ্কেল, আপনি ওকে মারলেন কেন? আয়নের কোনো দোষ নেই, ও তো শুধু আপনাদের পরিবারকে প্রোটেক্ট করতে চেয়েছিল। আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, আয়ন তো আমাকে কিছুই বলেনি। আপনি দূরে থাকুন মেঘলা। আপনি আমার বাবার টাকার গরমে আমার ছেলের জীবনটা নিয়ে খেলা করেছেন। আমি আহসানকে আমার ভাই মনে করতাম, আর সে আমার ছেলেকে একটা খেলার পুতুল বানালো। ভাই মনে করতেন তো ভাইয়ের মতো থাকতেন জালাল সাহেব। আপনার ছেলে তো মেঘলাকে ফাঁসিয়ে আমাদের কোম্পানির অর্ধেক শেয়ার হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। আমরা আপনাদের মতো ছোট লোকদের খুব ভালো করেই চিনি। মুখ সামলে কথা বলবেন শিরিন বেগম। আমার সেরা কথা হতে পারে, কিন্তু আপনাদের মতো নোংরা মানসিকতা আমাদের নেই। আয়ান ওঠ, এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। আজ থেকে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই।
রেহেনা বেগম ছুটে এসে আয়ানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে আর মারবেন না বিন্দু মাত্র আপনারা। ও জ্বরে পুড়ে যাচ্ছে। ও তো কোনো অন্যায় করেনি। ও তো শুধু বাবার সম্মান বাঁচাতে চেয়েছিল। আয়ান রে, চল বাপ, আমরা আমাদের গরিবের কুড়ে ঘরে ফিরে যাই। এই রাজপ্রাসাদে আমাদের জায়গা নেই। আয়ান ফ্লোর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আয়ানের চোখ দুটো পাথরের মতো হয়ে গেছে। আয়ান একেবারে মেঘলার দিকে তাকালো। মেঘলার দুহাত জোর করে আয়ানের সামনে দাঁড় করিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যেও না আয়ান। আমি তোমার আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইছি। আমার আম্মুর কথার জন্য আমি হাত জোর করে মাফ চাইছি। তুমি আমাকে একা করে দিও না আয়ান। আমি যে তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না। নিঃশ্বাস আপনাকে নিতে হবে ম্যাম। আপনি আপনার জগতে ফিরে যান, আমি আমার জগতে ফিরে যাচ্ছি। আমি আমার আব্বুর সম্মানের চেয়ে বড় কাউকে মনে করি না। আর যে ভালোবাসা পদে পদে আমাকে আমার দারিদ্র মনে করিয়ে দেয়, সেই ভালোবাসা আমার দরকার নেই। আয়ান, তুমি এটা কি বলছো? তুমি আমাকে ভালোবাসো আয়ান, আমি জানি। তুমি শুধু তোমার জেদের জন্য আমাদের দুজনের জীবনটা শেষ করে দিচ্ছ। আমি ভালোবাসতাম ম্যাম, কিন্তু আজ আমার বাবার চোখের পানি আর আমার মায়ের অপমান সেই ভালোবাসাকে খুন করে দিয়েছে। আমাদের কন্ট্রাক্ট আজ থেকে ওভার ম্যাম। আপনি আপনার ডিভোর্স পেপার রেডি রাখবেন, আমি সাইন করে দেব। আয়ানের কথা শুনে মেঘলার মনে হলো কেউ ওর বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে দিচ্ছে। মেঘলা আয়ানের পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। মেঘলা পাগলের মতো চিৎকার করে বলল, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আয়ান। আমি তো তোমার পা ধরছি আয়ান। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সব শর্ত মেনে নেব। আমি এমডি পদ ছেড়ে দেব। আমি তোমার সাথে ওই ছোট্ট মেসে গিয়ে থাকবো আয়ান, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি আয়ান, খুব ভালোবাসি। মেঘলার এতটা অসহায় রূপ দেখে শিরিন বেগম আর জালাল সাহেব দুজনেই স্তব্ধ হয়ে গেল। যে মেঘলা কোম্পানির এমডি কে মেঘলার ইগো আর রাগের কাছে সবাই মাথা নত করে, সেই মেঘলা আজ একটা সাধারণ জুনিয়র এমপ্লয়ের পায়ের কাছে বসে পাগলের মতো কাঁদছে। আয়ান মেঘলার হাতটা খুব শক্ত করে নিজের পা থেকে ছাড়িয়ে নিল। আয়ান দাঁতে দাঁত চেপে নিজের চোখের পানি আটকে রেখে কঠিন গলায় বলল, আপনার এই অভিনয়গুলো আর আমার উপর কাজ করবে না ম্যাম। আপনি খুব ভালো করে জানেন আমি আপনার ওই রাজকীয় জীবনের সাথে কোনো দিনও মানিয়ে নিতে পারবো না। আর আমি আমার বাবা মাকে অপমান করে আপনার সাথে সংসার করতে পারবো না। আব্বু চলো এখান থেকে। আয়ান আর এক মুহূর্ত মেঘলার দিকে তাকালো। আয়ান ওর বাবা মায়ের হাত ধরে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা ফ্লোরে বসে দুই হাতে নিজের মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। মেঘলার কান্নায় পুরো বাড়িটা যেন কেঁপে উঠতে লাগলো। শিরিন বেগম মেঘলার কাছে গিয়ে ওকে ওঠানোর চেষ্টা করতেই মেঘলা এক ঝটকায় শিরিন বেগমকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, তুমি আমার জীবনটা শেষ করে দিলে আম্মু। তুমি আমার স্ট্যাটাসের অহংকার আমার আয়ানকে আমার থেকে দূরে করে দিলে। আমি যদি আয়ানকে না পাই আমি নিজেকে শেষ করে দিব আম্মু। কথাগুলো বলতে বলতেই মেঘলার মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। মেঘলার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। মেঘলা ধপ করে ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে গেল। শিরিন বেগম চিৎকার করে কাজের লোক আর ড্রাইভার রহিম চাচাকে ডাকতে লাগলো। রহিম চাচা দৌড়ে এসে মেঘলাকে কোলে করে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডক্টর আনিস দ্রুত মেঘলাকে চেক আপের জন্য ভেতরে নিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর ডক্টর আনিস বাইরে এসে শিরিন বেগমকে বলল, মেঘলা ম্যাডামের জ্ঞান ফিরেছে। ওনার অতিরিক্ত মেন্টাল এক্সট্রেজের কারণে প্রেশার লো হয়ে গিয়েছিল। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? মেঘলার কি হয়েছে ডক্টর? মেঘলা ম্যাডাম কনসেপ্ট করছেন, উনি মা হাতে চলছেন। ওনাকে এখন খুব সাবধানে রাখতে হবে। কোনো ধরনের মেন্টাল স্ট্রেস ওনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। ডক্টরের কথা শুনে শিরিন বেগম যেন পাথর হয়ে গেল। মেঘলার পেটে ওই সাধারণ ছেলেটার বাচ্চা। শিরিন বেগম দ্রুত কেবিনের ভেতরে প্রবেশ করলো। মেঘলা বেডে শুয়ে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে। মেঘলার গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শিরিন বেগম মেঘলার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, মেঘলা, তুই মা হতে চলেছিস? তোর পেটে আয়ানের বাচ্চা? তুই এখন কি করবি মেঘলা? তুই কি ওই ভিখারি ছেলেটাকে এই খবর জানাবি? মেঘলা মায়ের কথা শুনে চমকে উঠল।
মেঘলার হাতটা নিজের অজান্তেই নিজের পেটের উপর চলে গেল। মেঘলার বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে আর সাথে সাথে তীব্র যন্ত্রণায় ভরে উঠল। মেঘলা আয়ানের কথা মনে করে হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আয়ান বাবা হতে চলেছে, আমার আয়ান। কিন্তু আমি ওকে এই কথা কিভাবে জানাবো আম্মু? ও তো আমাকে নিজের জীবন থেকে চিরতরে বের করে দিয়েছে। ও তো আমাকে ডিভোর্স দিতে চেয়েছে। আমি যদি ওকে এখন এই বাচ্চার কথা বলি, ও ভাববে আমি ওকে ব্ল্যাকমেল করে আটকে রাখার চেষ্টা করছি। ও আমাকে আরো ঘৃণা করবে আম্মু। তাহলে তুই কি এই বাচ্চাটা নষ্ট করে ফেলবি মেঘলা? আমি তোকে খুব ভালো একটা ছেলে দেখে বিয়ে দেব। তুই এই বাচ্চা রাখিস না মা। শিরিন বেগমের কথা শুনে মেঘলার রাগে ফুঁসে উঠে বেড থেকে নেমে মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে কড়া গলায় বলল, খবরদার আম্মু, আর একবারও যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করার কথা মুখে এনেছো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। এই বাচ্চাটা আমার আর আয়ানের পবিত্র ভালোবাসার প্রমাণ। আয়ান আমাকে ছেড়ে গেছে ঠিকই, কিন্তু ও আমাকে ওর অস্তিত্ব দিয়ে গেছে। আমি একাই এই বাচ্চাকে বড় করব। আমি আয়ানের কাছে যাব না, ওকে আমি দয়া দেখাতে বলবো না। আমি প্রমাণ করে দেব মেঘলা রহমান একা নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। মেঘলা নিজের পেটের উপর হাত বুলিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। মেঘলার ভেতরের দুর্বলতাটা এক মুহূর্তে জেদ আর কঠিন আত্মবিশ্বাসে পরিণত হলো। মেঘলা মনে মনে আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো আয়ান। তুমি আমার ভালোবাসার চেয়ে তোমার স্ট্যাটাস আর বাবার সম্মানকে বড় করে দেখেছো। ঠিক আছে আয়ান, আমি আর তোমার কাছে যাব না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি কোনোদিন জানতেও পারবে না যে তুমি একটা সন্তানের বাবা হয়েছো। তুমি আমাকে ছাড়া ভালো থাকতে চেয়েছো। তুমি ভালো থেকো আয়ান। মেঘলা চোখের পানি মুছে জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে আয়ান নিজের অন্ধকার মেসে ফিরে ফ্লোরে বসে ডুকরে কাঁদতে লাগলো। আয়ানের বুকের ভেতরটা মেঘলার জন্য তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আয়ান নিজের ডায়েরিটা বের করে মেঘলার ছবির উপর চুমু খেয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দেবেন মেঘলা, আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমাদের এই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না। আপনি আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করুন মেঘলা। আমি দূর থেকে আপনাকে ভালোবেসে যাব। আয়ান ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। দুজনের মাঝে আজ এক বিশাল দূরত্বের দেওয়াল তৈরি হয়ে গেছে। একদিকে মেঘলার পেটে বেড়ে ওঠা নতুন প্রাণ, আর অন্যদিকে আয়ানের নিঃসঙ্গ একাকী জীবন। দুজনের এই না বলা কষ্ট আর অভিমান কতদিন চলবে তা কেউ জানে না। আজ থেকে ঠিক 1 মাস পর আয়ান নিজের কাঁধে ব্যাগটা ঝুলিয়ে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজ সে চিরতরে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। আয়ানের চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চোখের নিচে গাঢ় কালি। গত 1 মাস সে ছেলেটা যেন জীবন্ত লাশ হয়ে গেছে। আয়ানের বাবা জালাল সাহেব আর মা রেহিনা বেগম আয়ানের পাশে দাঁড়িয়ে আছে। জালাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়ান, ট্রেন তো চলে আসার সময় হলো। তুই কি সত্যি এই শহর ছেড়ে চলে যাবি বাপ? তোর কি ওই মেয়েটার কথা একবারও মনে পড়ছে না? আব্বু, তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে আমি যেন আমার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকি। আমি তো তোমার সম্মান বাঁচানোর জন্যই আমার ভালোবাসাকে গলা টিপে খুন করে দিয়েছি আব্বু। আমি আর ওই শহরে থাকতে পারবো না। আমার বুকের ভেতরটা প্রতিদিন ছিঁড়ে যায় আব্বু। আমি মেঘলাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমি ওর কাছে ফিরেও যেতে পারবো না। আয়ান ডোকরে কেঁদে উঠে ফ্লোরে বসে পড়ল। রেহেনা বেগম আয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটার জীবনটা একদম শেষ হয়ে গেল। ও তো কোনোদিন মেঘলাকে ভুলতে পারবে না। ও তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়ানের বেস্ট ফ্রেন্ড নাফিস পাগলের মতো দৌড়ে প্ল্যাটফর্মে এসে হাজির হলো। নাফিস হাঁপাতে হাঁপাতে আয়ানের কলার চেপে ধরে চিৎকার করে বলল, তুই এতটা পাষাণ কিভাবে হতে পারলি আয়ান? তুই তোর ইগো আর বাবার সম্মানের দোহাই দিয়ে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যাচ্ছিস। তুই একটা কাপুরুষ আয়ান। নাফিস, তুই আমার কলার ছাড়। তুই জানিস না আমি কতটা কষ্টে আছি। আমি মেঘলার যোগ্য না। যোগ্যতার কথা তুই আমাকে শোনাবি না আয়ান। তুই কি জানিস মেঘলার অবস্থা কি? তুই গত 1 মাস ধরে এখানে লুকিয়ে আছিস, আর এই মেয়েটা প্রতিদিন অফিসে গিয়ে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। ও না খাচ্ছে কিছু, না ঘুমাচ্ছে। ও
ও শুধু তোর ছবির দিকে তাকিয়ে কাঁদে। আমি কি করব নাফিস, আমি তোর কাছে যেতে পারবো না। ওর আম্মু আমাকে ভিখারি বলেছে, আমি ওই বাড়িতে কিভাবে যাব? তুই যাবি আয়ান, তোকে যেতে হবে, কারণ মেঘনা প্রেগনেন্ট। মেঘলার পেটে তোর সন্তান আয়ান, তোর বাচ্চা, আর তুই সেই সন্তান আর বউকে ফেলে পালিয়ে যাচ্ছিস। নাফিসের কথা শুনে আয়ানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আয়ানের হাত থেকে ব্যাগটা ফ্লোরে ছিটকে পড়ল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই কি বলছিস নাফিস? মেঘলা প্রেগনেন্ট, আমার সন্তান মেঘলা মা হতে চলেছে। হ্যাঁ আয়ান, যেদিন তুই ওকে ছেড়ে চলে এসেছিলি সেদিনই মেঘলা সেন্সলেস হয়ে গিয়েছিল। ডক্টর বলেছে মেঘলা কনসেপ্ট করেছে, কিন্তু মেয়েটা এতটাই জেদি যে ও তোকে এই কথা একবারও জানায়নি। ও একা এই বিশাল বাড়িতে নিজের কষ্টগুলো চেপে রেখে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ওর শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে ডক্টর বলেছে ও যদি এইভাবে না খেয়ে থাকে তাহলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, মেঘলাও হয়তো বাঁচবে না। আয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। আয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আয়ান জালাল সাহেবের পায়ের কাছে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সম্মানের জন্য আমার ভালোবাসাকে ছেড়ে এসেছিলাম, কিন্তু আজ আমার সন্তানের প্রশ্ন আব্বু। আমার মেঘলা আমাকে ছাড়া বাঁচবে না আব্বু। আমি তোমার পা ধরছি, আমাকে যেতে দাও। আমি আমার মেঘলাকে ছাড়া মরে যাব আব্বু। আয়ান, তুই কাঁদছিস কেন বাপ? আমি কি এতটাই পাষাণ? আমার বংশের রক্ত ওই মেয়েটার পেটে বড় হচ্ছে, আর আমি তোকে আটকে রাখবো? আমি তোর বাবা আয়ান। আমি তোকে শুধু তোর সম্মানের জন্য বলেছিলাম, কিন্তু আজ দেখছি তোর সম্মান ওই মেঘলার কাছেই। যা বাপ, দৌড়ে যা, আমার মেঘলা মাকে ফিরিয়ে নিয়ে আয়। আয়ান, দৌড়ে যা বাপ, আমার বৌমাটাকে তুই আর কষ্ট দিস না। ও খুব অভিমানিনী মেয়ে, ওর সব অভিমান তুই ভেঙে দে আয়ান। আয়ান আর পেছনে ফিরে তাকালো না। আয়ান পাগলের মতো স্টেশন থেকে দৌড়তে শুরু করলো। আয়ানের বুকের ভেতরটা মেঘলার জন্য তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আয়ান মনে মনে বলতে লাগলো, আপনি আমাকে এত বড় কথা কিভাবে লুকিয়ে রাখলেন মেঘলা? আপনি এতটা কষ্ট একা কিভাবে সহ্য করছেন? আমি আসছি মেঘলা, আপনার এই জুনিয়র স্বামী আপনার সব কষ্ট মুছে দিতে আসছে। আমি আর আপনাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়বো না। আয়ান একটা ক্যাব নিয়ে সরাসরি মেঘলার ফ্ল্যাটের সামনে এসে নামলো। দারোয়ান আয়ানকে দেখে দরজা খুলে দিল। আয়ান দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে শিরিন বেগম বসে কাঁদছিলেন। আয়ানকে দেখে শিরিন বেগম চমকে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, তুমি আবার এই বাড়িতে কি করতে এসেছো? তুমি তো আমার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন আবার কোন লোভে ফিরে এসেছো? আমি আমার স্ত্রী আর আমার সন্তানের কাছে ফিরে এসেছি ম্যাম। আপনি আমাকে যতই ভিখারি বলুন আর যতই অপমান করুন, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমার মেঘলার উপর শুধু আমার অধিকার। আয়ান শিরিন বেগমকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে দোতলায় চলে গেল। মেঘলার বেডরুমের দরজা একটু খোলা ছিল। আয়ান দরজার সামনে দাঁড়িয়ে থমকে গেল। মেঘলা জানালার পাশে একটা চেয়ারে বসে আছে। মেঘলার শরীরটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। মেঘলার এক হাত নিজের পেটের উপর রাখা আর অন্য হাতে আয়ানের সেই পুরনো ডায়েরিটা ধরা। মেঘলা ডায়েরির পাতায় আয়ানের একটা ছবির উপর হাত বুলিয়ে ডুকরে ডুকরে কাঁদছে আর ফিসফিস করে বলছে, তুমি এতটা পাষাণ কিভাবে হলে আয়ান? তুমি একবারও আমার খোঁজ নিলে না। আমাদের বাবুটা যে তোমাকে খুব মিস করে আয়ান। আমি আর পারছি না আয়ান, আমার বুকের ভেতরটা প্রতিদিন ছিঁড়ে যায়। তুমি আমাকে তোমার যোগ্য মনে করলে না আয়ান। মেঘলার কান্না শুনে আয়ানের বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো করে দিল। আয়ানা নিজেকে আটকে রাখতে পারল না। আয়ান দৌড়ে রুমের ভেতরে ঢুকে মেঘলার পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল। আয়ান মেঘলার দুই হাঁটু জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দিন মেঘলা, আমি একটা জানোয়ার। আমি আপনার এত বড় কষ্ট বুঝতে পারিনি। আমি আপনাকে একা ফেলে চলে গিয়েছিলাম। আমাকে আপনি শাস্তি দিন মেঘলা, কিন্তু আমাকে আর দূরে ঠেলে দেবেন না। মেঘলা চমকে উঠে আয়ানের দিকে তাকালো। আয়ানকে নিজের পায়ের কাছে বসে কাঁদতে দেখে মেঘলার সারা শরীর কেঁপে উঠল। মেঘলা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মেঘলা কাঁপা কাঁপা হাতে আয়ানের মাথা থেকে হাতটা সরিয়ে দিয়ে রুক্ষ গলায় বলল, তুমি এখানে কেন এসেছো আয়ান? তুমি তো আমাকে
আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে। তুমি তো তোমার বাবার সম্মানের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। এখন আবার কেন ফিরে এসেছো? যাও এখান থেকে, আমি তোমাকে দেখতে চাই না। আমি যাব না মেঘলা, আপনি আমাকে যতই তাড়িয়ে দিন আমি আর এক পাও এই রুম থেকে বাইরে ফেলবো না। আমি আপনার স্বামী মেঘলা, আমি আপনার সন্তানের বাবা। আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়ে রাখলেন কিভাবে? আমার সন্তান? তুমি তো আমাকে ছেড়েই চলে গিয়েছিলে। তুমি তো আমাকে তোমার যোগ্য মনে করনি। তাহলে আজ হঠাৎ করে অধিকার ফলাতে আসছো কেন? এই সন্তান শুধু আমার আয়ান। তুমি তোমার মেসে ফিরে যাও। মেঘলা রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়াতে গেলে মেঘলার মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। মেঘলা ফ্লোরে পড়ে যাওয়ার আগে আয়ান লাফ দিয়ে উঠে মেঘলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘলা আয়ানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ফেলল। মেঘলা আয়ানের বুকে অনবরত কিল ঘুষি মারতে মারতে চিৎকার করে বলল, তুমি এত খারাপ কেন আয়ান? তুই আমাকে এত কষ্ট দিলি। আমি কি তোকে এতটা কম ভালোবেসেছিলাম যে তুই আমাকে ছেড়ে চলে গেলি? আমি তোকে ছাড়া সারা রাত ঘুমাতে পারিনি আয়ান। আমি মরে যাচ্ছিলাম তোকে ছাড়া। আমাকে মারুন মেঘলা, আপনি আমাকে যত খুশি মারুন, কিন্তু আমাকে আর দূরে সরিয়ে দেবেন না। আমি আপনাকে এতটা ভালোবাসি যে আপনার থেকে দূরে গিয়ে আমি প্রতিদিন তিলে তিলে মরেছি। আমি ইনসিকিউরিটিতে ভুগেছিলাম মেঘলা। আমার মনে হয়েছিল আমার মতো একটা সাধারণ এমপ্লয়ি আপনার মতো এমডির পাশে থাকলে আপনার সম্মান নষ্ট হবে। স্টুপিড একটা ছেলে। তুই কি জানিস না ভালোবাসা কোনো স্ট্যাটাস দেখে হয় না? তুই আমার 3 বছরের জুনিয়র ছিলি ভার্সিটিতে। আমি তোকে তখন থেকে খেয়াল করতাম আয়ান, কিন্তু আমার ইগো আমাকে কোনোদিন তোকে বলতে দেয়নি আমি তোকে ভালোবাসতাম আয়ান। মেঘলার কথা শুনে আয়ান স্তব্ধ হয়ে গেল। আয়ান মেঘলার মুখটা নিজের 2 হাতের আঁচলায় তুলে ধরে অবাক হয়ে বলল, আপনি আমাকে ভার্সিটি থেকে ভালোবাসতেন, আপনি আমাকে খেয়াল করতেন, তাহলে আমাকে এতটা কষ্ট কেন দিলেন মেঘলা? আমি তোকে কষ্ট দিতে চাইনি আয়ান। আমি তোকে কাছে পাওয়ার জন্য বাবার জেদকে কাজে লাগিয়েছিলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর তোকে আমার সব অধিকার দিয়ে দেব, কিন্তু তুই তো পদে পদে আমাকে ম্যাম বলে দূরে সরিয়ে দিয়েছিস। তুই আমাকে স্বামী সাজার অধিকার দিতে চাসনি। তুই আমাকে এতটা পর করে রেখেছিলি। আমি তো ভয় পেতাম মেঘলা। আমি আপনার জুনিয়র ছিলাম। আমি আপনাকে যতটা ভালোবাসতাম ততটাই সম্মান করতাম। আমি ভেবেছিলাম আপনি আমাকে শুধু একটা কন্ট্রাক্টের জন্যই বিয়ে করেছেন। আমি রিয়াদের কথায় ইনসিকিউর হয়ে পড়েছিলাম মেঘলা। আমি প্রমিস করছি মেঘলা। আমি রিয়াদকে ঘৃণা করি আয়ান। আমার শুধু তুই চাই। আমি জুনিয়র সিনিয়র স্ট্যাটাস এমডি এই সব কিছু বুঝি না আয়ান। আমি শুধু আমার আয়ানকে চাই। তুই আমাকে আর কোনোদিন ছেড়ে যাবি না তো? বল, তুই প্রমিস কর। মেঘলা আয়ানের শার্টের কলার শক্ত করে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আয়ান মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। আপনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেও আমি আপনার দরজার সামনে কুকুরের মতো পড়ে থাকবো। আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মেঘলা। আয়ান মেঘলাকে পাঁচা কোলে করে কোলে তুলে নিল। মেঘলা আয়ানের গলায় হাত জড়িয়ে ওর বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। আয়ান মেঘলাকে খুব সাবধানে খাটের উপর শুইয়ে দিল। আয়ান মেঘলার পেটের কাছে মুখ নিয়ে আলতো করে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, সরি বাবু, তোমার পাপা খুব বোকা। পাপা তোমার মামুনিকে একা রেখে চলে গিয়েছিল, কিন্তু পাপা আর কোনো দিন তোমাদের ছেড়ে যাবে না। পাপা তোমাদের অনেক অনেক ভালোবাসে। আয়ানের কথা শুনে মেঘলার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। মেঘলা আয়ানের মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি খুব ভালো পাপা হবে আয়ান, কিন্তু তুমি আমাকে এতটা ভালোবাসো সেটা তো আমাকে এখনো প্রমাণ করে দেখাওনি। তুমি তো আমাকে শুধু ম্যাম বলে দূরে সরিয়ে রেখেছো এতদিন। আজ আর কোনো ম্যাম নেই মেঘলা। আজ আমি আপনার জুনিয়র না, আজ আমি আপনার স্বামী। আজ থেকে শুধু আমি আপনাকে শাসন করব। আপনি ঠিকমতো খাবেন, ঘুমাবেন আর আমার সব কথা শুনবেন। না শুনলে কিন্তু আমি খুব কড়া শাস্তি দেব। ও বাবা, জুনিয়র স্বামীর এত রাগ! আমি তো ভয় পেয়ে গেলাম। তুমি আমাকে কতটা শাসন করতে পারো আমি আজ সেটাই দেখতে চাই আয়ান।
মেঘলা মিটিমিটি হাসতে লাগলো। আয়ান মেঘলার চোখের ওই দুষ্টুমি মাখা হাসিটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আয়ান মেঘলার মুখের উপর ঝুঁকে পড়ে মেঘলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মেঘলা প্রথমে একটু চমকে গেলেও পর মুহূর্তে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ভালোবাসায় সাড়া দিল। দীর্ঘ 1 মাসের জমাট বাঁধা কষ্ট, অভিমান আর বিরহ আজ এক নিমেষেই দুজনের তীব্র ভালোবাসার কাছে হার মেনে গেল। আয়ান মেঘলার সারা মুখে, গলায় আর ঘাড়ে আদরের পরশ বুলিয়ে দিতে লাগলো। মেঘলা আয়ানের বুকের ভেতর নিজেকে সঁপে দিয়ে সুখের সাগরে হারিয়ে গেল। রাত গভীর হতে লাগলো। জানালা দিয়ে চাঁদের আলো মেঘলা আর আয়ানের উপর এসে পড়ছে। মেঘলা আয়ানের বুকের উপর মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আয়ান মেঘলার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেঘলা, কাল সকালে কিন্তু আমি আমার আব্বু আম্মুর কাছে যাব। ওনারা খুব কষ্ট পেয়েছেন। আমি আপনাকে নিয়ে গিয়ে ওনাদের কাছে সব ভুল বোঝাবুঝি দূর করব। শুধু তুমি কেন যাবে? আমিও যাব। আমি আমার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইবো। আমি ওনাদের বুঝিয়ে বলবো যে আমি ওনাদের ছেলেকে কতটা ভালোবাসি। আর আমার আম্মুও কাল তোমার কাছে ক্ষমা চাইবে আয়ান। আমি আম্মুকে স্পষ্ট বলে দিয়েছি আমার স্বামীর অপমান আমি আর এক বিন্দুও সহ্য করব না। আপনার কিচ্ছু করতে হবে না মেঘলা, আপনি শুধু আমার বুকে এইভাবে শুয়ে থাকবেন আজীবন। আমার আর কোন স্ট্যাটাস বা পজিশনের দরকার নেই। আমি আমার ভালোবাসার এমডিকে পেয়ে গেছি। তুমি সত্যি অনেক রোমান্টিক আয়ান। আমি তো ভেবেছিলাম তুমি শুধু ডাস্ট অ্যালার্জি নিয়ে ফাইল ঘাঁটতে পারো। ফাইল তো আমি অফিসে ঘাঁটি, কিন্তু ঘরের ভেতরে আমি কতটা ঘাঁটতে পারি সেটা তো আপনি আজ রাতেই প্রমাণ পেয়ে গেছেন। আয়নের দুষ্টুমি ভরা কথায় মেঘলা লজ্জায় লাল হয়ে আয়নের বুকে একটা কিল দিয়ে মুখ লুকিয়ে ফেলল। আয়ান হো হো করে হেসে উঠে মেঘলাকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। দুজনের জীবনের সব না বলা কথা, সব অভিমান আর সব বাধা আজ চিরদিনের জন্য মুছে গেল। একটি সাধারণ জুনিয়র এমপ্লয়ি আর একজন কঠোর এমডির এই অদ্ভুত প্রেমের গল্প আজ পূর্ণতা পেল। ভালোবাসার কাছে স্ট্যাটাস, ইগো আর বয়সের ব্যবধান যে কতটা তুচ্ছ তা আয়ান আর মেঘলা প্রমাণ করে দিল।